আসসালামু আলাইকুম এসএস চ্যাম্পিয়ন স্টুডেন্টরা, কি অবস্থা? ভালো আছো সবাই? শুরুতে একটা সুখবর দিয়ে নিই, সুখবর দিয়ে শুরু করি। সুখবরটা তো গতদিনও বলেছি। সুখবরটা হচ্ছে তোমরা যারা বাংলা বেছে নিয়েছো, সিদ্ধান্ত নিয়েছো, এই সিদ্ধান্তটা চমৎকার সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্তটা ভালো ছিল, কারণ বাংলা প্রশ্ন কমন হয়। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ টপিক শিখব, যেখান থেকে একটা প্রশ্ন হবে। সমাজ থেকে আমরা সমাসের বিস্তারিত জানব, একটা প্রবন্ধ মানব কল্যাণ শিখব, এরপরে সুফিয়া কামালের তাহার এই পড়ে মনে কবিতাটি শেখার চেষ্টা করব। তো আমরা সরাসরি ক্লাসে চলে যাই। সমাসের আদ্যপান্ত, সমাস কি, সমাস থেকে প্রশ্ন কিভাবে হয়, আমরা টোটাল জানার চেষ্টা করব। আমরা প্রথমে দেখি যে সমাস শব্দের অর্থ কি। এরকম প্রশ্ন বিগত বছরের প্রশ্ন দেখবা অনেকবার এসেছে, যে সমাস শব্দের অর্থ সংক্ষেপণ, সমাস শব্দের অর্থ মিলন, সমাস শব্দের অর্থ একপদীকরণ। আসলে এই কথাটা কি ঠিক আছে? আমরা একটু মেলানোর চেষ্টা করি। দেখো, সমাস দিয়ে গঠিত একটা শব্দ এখানে দেখতে পাচ্ছে, সিংহাসন। আমরা জানি সিংহাসনকে ভাঙলে পাবো সিংহ চিহ্নিত আসন। তার মানে সিংহ চিহ্নিত আসন, এই তিনটা শব্দকে একটা শব্দে পরিণত করেছে সিংহাসন, তাহলে একপদীকরণ। দেখো, সিংহ চিহ্নিত আসন, এই তিনটা শব্দ মিলে গিয়ে সিংহাসন হয়েছে, তার মানে সমাস শব্দের অর্থ মিলন। সিংহ চিহ্নিত আসন, এরা এত বড় কথাকে এক কথায় বলেছে সিংহাসন, তার মানে সমাস শব্দের অর্থ সংক্ষেপণ। আচ্ছা, যদি প্রশ্ন করা হয় যে সমাসকে জন্ম দিয়েছে কে, সমাস ব্যাকরণের কোন নিয়মে গঠিত, তার উত্তর হচ্ছে সমাস ব্যাকরণের প্রত্যয় সাধিত শব্দ। সমাস একটা প্রত্যয় সাধিত শব্দ, অস বা অপ্রত্যয় যোগে গঠিত, অস অথবা অপ্রত্যয় যোগে গঠিত। সমাস একটি প্রত্যয় সাধিত শব্দ, যার অর্থ সংক্ষেপ, মিলন বা একপদীকরণ। আমরা কিছু টার্ম জানবো সমাসের ভিতরে ঢোকার আগে। দেখো, সমাসের প্রক্রিয়ায় এই যে শব্দটা আমরা পাচ্ছি সিংহাসন, এই শব্দটার একটা নাম আছে, এটাকে বলা হয় সমাসবদ্ধ পদ অথবা সমাস নিষ্পন্ন পদ বা শব্দ, অথবা এর আর এক নাম হচ্ছে সমস্ত পদ। তাহলে সমাসের প্রক্রিয়ায় যে শব্দটি গঠিত হয় তার নাম সমাসবদ্ধ পদ, সমাস নিষ্পন্ন পদ অথবা সমস্ত পদ। সমাসের প্রক্রিয়ায় আমরা একটা বাক্য পাই, এই যে সিংহ চিহ্নিত আসন, এই বাক্যটার নাম হচ্ছে ব্যাস বাক্য। এই ব্যাস বাক্যের আর এক নাম হচ্ছে বিগ্রহ বাক্য। তাহলে ব্যাস বাক্যের আর এক নাম কি? বিগ্রহ বাক্য। ব্যাস বাক্যের অন্তর্গত প্রত্যেকটা শব্দ, এই যে সিংহ চিহ্নিত আসন, এই প্রত্যেকটা শব্দের একটা নাম হচ্ছে সমস্যমান পদ। সমস্যমান পদ, এই সমস্যমান পদগুলোর মধ্যে দেখবা এই পদ বা এই শব্দটি গঠনে সবগুলো শব্দ লাগে নাই, সবগুলো শব্দ ভূমিকা রাখে নাই। যেরকম আমরা দেখতে পাচ্ছি সিংহ চিহ্নিত আসন, সিংহাসন গঠনের জন্য দুইটা শব্দ আমরা ওখানে দেখতে পাচ্ছি। কি কি? সিংহ, আর আমরা দেখতে পাচ্ছি আসন, এখানে সিংহাসন। ব্যাস বাক্যের যে দুইটা পদ শব্দ গঠনে ভূমিকা রাখে, সেই দুইটা পদের প্রথমটির নাম হচ্ছে পূর্বপদ এবং পরেরটি, সেটা যেখানেই থাকুক, সেটাই মাঝখানে থাকুক বা যেখানে থাকুক, পরেরটি তার নাম হচ্ছে পরপদ। পরপদের আর একটা নাম আছে, খেয়াল আছে তো আমাদের? পরপদের আর একটা নাম আছে, পরপদের আর একটা নাম হচ্ছে উত্তরপদ। ব্যাস বাক্যের যে দুইটা পদ শব্দ গঠনে ভূমিকা রাখে, সেই দুইটা পদের প্রথমটির নাম পূর্বপদ, পরেরটির নাম পরপদ, পরপদের আর এক নাম উত্তরপদ। সমাসের প্রক্রিয়ায় যে শব্দটি গঠিত হয় তার নাম সমাসবদ্ধ পদ, সমাস নিষ্পন্ন পদ অথবা সমস্ত পদ। তাহলে এই টার্মগুলো আমাদের জানা দরকার, কারণ আমরা এরপরে অনেক সমাস পড়ার সময় বলবো যে এই সমাসে পূর্বপদ প্রধান, এই সমাসে পরপদ প্রধান, এখানে এটাই হচ্ছে ব্যাস বাক্য। এই টার্মগুলো, সমস্ত পদ কোনটি, এই টার্মগুলো আমাদের কাজে লাগবে এর পরবর্তীতে সমাসে ঢুকতে গিয়ে। তাহলে আমরা প্রথমে একটু দেখে নিই সমাসের প্রকারভেদ। নতুন ব্যাকরণ পুরাতন ব্যাকরণ নিয়ে যত ভেজাল আছে তোমাদেরকে বলেছি শুরু থেকে। তোমাদের কাজ হচ্ছে তোমাদের সময় যে ব্যাকরণ তোমরা পড়েছো পুরাতন ব্যাকরণ 9, 10-এর, সেটা পড়া। সেখানে আমরা দেখেছি যে সমাস মূলত 6 প্রকার: দ্বন্দ্ব সমাস, কর্মধারায় তৎপুরুষ, বহুব্রীহি, দ্বিগু আর অব্যয়ীভাব।
কোন সমাসে কোন পদ প্রধান এটা আমরা বিস্তারিত জানবো, তবে তার আগে একটু একবারে দেখে নেই যে কোন সমাসে কোন পদ প্রধান। অব্যয়ীভাব সমাসে অব্যয়ের ভাব বেশি এবং অব্যয়টা পূর্বে থাকে, এই জন্য অব্যয়ীভাব সমাসে পূর্বপদ প্রধান। দ্বন্দ্ব সমাসে দ্বন্দ্বতে দেখো দুইটা বফলা আছে, এক জায়গায় দুইজন মাতব্বর থাকলে দ্বন্দ্ব হয়, কার্য হয়, ঝগড়া হয়। এই জন্য দ্বন্দ্ব সমাসে উভয় পদ প্রধান, দুইটা পদ প্রধান, এই জন্য বলে উভয় পদ প্রধান। বহুব্রীহি সমাস হচ্ছে পূর্বপদ পরপদ কোনোটার অর্থ না বুঝিয়ে তৃতীয় পদ বোঝায়, এই জন্য বহুব্রীহি সমাসে অন্য কোনো পদ বা তৃতীয় পদ প্রধান। এছাড়া দ্বিগু কর্মধারায় আর তৎপুরুষ সমাসে পরপদ প্রধান। এখন প্রশ্নের ক্ষেত্রে মনে রাখার ক্ষেত্রে আমরা মনে রাখবো এভাবে যে দ্বন্দ্ব সমাসে দুইজন প্রধান, বহুব্রীহি সমাসে দুইজনের কেউ প্রধান না, তাহলে দ্বন্দ্ব আর বহুব্রীহি চলে গেল, আর বাকি থাকে চারটা। এই চারটার মধ্যে অব্যয়ীভাব সমাসে অব্যয়ের ভাব বেশি, অব্যয়টা পূর্বে থাকে, এই জন্য পূর্বপদ প্রধান। বাকি তিনটা সমাস দ্বিগু কর্মধারায় আর তৎপুরুষ সমাসে পরপদ প্রধান। আপাতত এটা আমরা মুখস্থ করে ফেলি, মুখস্থ করে রাখি, তবে বিস্তারিত আমরা জানবো যে কিভাবে কোন পদ প্রধান হয়েছে সেটা বুঝবো কি করে। আমরা এখন পর্যন্ত যা দেখেছি, সমাস ভাষাকে কি করে, সংক্ষেপ করে। সমাস নিষ্পন্ন পদটিকে কি বলে, সমাস নিষ্পন্ন পদটিকে সমস্ত পদ বলে। সমাস শব্দের অর্থ কি, সমাস শব্দের অর্থ সংক্ষেপণ। এবার আমরা শিখবো দ্বন্দ্ব সমাস কাকে বলে। আমি বলেছি যেখানে যদি কোনো জায়গায় দুইজন মাতব্বর থাকে, একই রকম টাইপের লোক দুইটা থাকে, তাহলে মাতব্বরি নিয়ে লিডারশিপ নিয়ে গ্যাজ্জা হয়, ঝগড়া হয়। তো দ্বন্দ্ব সমাসের দেখো দ্বন্দ্ব বানানে ব দুইটা, এই জন্যে এর নাম হয়েছে দ্বন্দ্ব সমাস। এবং দ্বন্দ্ব সমাসে পূর্বপদ পরপদ দুইজনই মাতব্বর, দুইজনই প্রধান। কিভাবে, তার আগে একটু দেখে নিই দ্বন্দ্ব সমাস চেনার উপায়। সমস্ত পদে হাইফেন থাকবে, দেখো মাতা পিতা মাঝখানে হাইফেন আছে, চলা ফেরা মাঝখানে হাইফেন আছে। দ্বন্দ্ব সমাদে পূর্বপদ এবং পরপদের সম্পর্ক বোঝানোর জন্য ব্যাস বাক্যের মধ্যে কিছু অব্যয় থাকে। কি কি, এবং, ও আর আর, এই অব্যয় থাকে, মনে রাখতে হবে। দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্যে অব্যয় থাকে। কোন কোন অব্যয় থাকে, ও এবং আর, এই ধরনের অব্যয় থাকে। আমরা এখন দ্বন্দ্ব সমাস চিনি। দেখো শব্দ হয়েছে মাতা পিতা, এর ব্যাস বাক্য হচ্ছে মাতা ও পিতা। পূর্বপদ কোনটা, মাতা, পরপদ কোনটা, পিতা। ব্যাস বাক্যে কি আছে, ও এবং আর থাকার কথা আছে। তাহলে পূর্বপদের অর্থ হচ্ছে মাতা, পরপদের অর্থ হচ্ছে পিতা। মাতা পিতা বললে আমরা কি বুঝি, আমরা মাতাও বুঝি, পিতাও বুঝি। তার মানে দেখলাম এখানে সমস্ত পদে পূর্বপদ এবং পরপদ দুইটারই অর্থ শক্তিশালী, সমান, দুই পদই প্রধান, দুইটারই অর্থ বুঝিয়েছে। এই কারণে বলে দ্বন্দ্ব সমাসে উভয় পদ প্রধান। দ্বন্দ্ব সমাসে উভয় পদ প্রধান। তাহলে এখানে পূর্বপদ পরপদ দুটোই প্রধান, এবং একটা সমাসে গিয়ে আমরা দেখব যে পূর্বপদ পরপদ কোনোটাই প্রধান না, তৃতীয় পদ প্রধান। সেটা দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস। কি সেটা আমরা জানবো। তাহলে তোমাদের ফার্স্ট হোমওয়ার্ক, ক্লাসের ফার্স্ট হোমওয়ার্ক হচ্ছে দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস কি। ফার্স্ট হোমওয়ার্ক হচ্ছে দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস কি, এটা লিখবা 1 নম্বরে। তোমরা 1 নম্বর যখন ক্লাসে নোট নিচে কমেন্ট করে লিখবে। আমি জানো, তোমরা জানো যে প্রত্যেক ক্লাসে আমি ক্লাসের মধ্যে কিছু বলি যে লিখতে, যারা রেগুলার ক্লাস করে, পড়া ক্লাস করে, তারাই এটা ধরতে পারে। এই জন্যে তোমাদের ফার্স্ট হোমওয়ার্ক হচ্ছে দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস কোনটি, এটা নোট ডাউন করা 1 নম্বর। তাহলে দ্বন্দ্ব সমাস জিনিসটা কি আমরা শিখলাম। এখানে বেশ কিছু উদাহরণ আছে, কোনটি কোন অর্থের দ্বন্দ্ব, কোনটি মিলনার্থক, কোনটি বিরোধার্থক, কোনটি একশেষ দ্বন্দ্ব, এটা আমাদের আসতে পারে। বিগত বছরের প্রশ্নে আমরা দেখেছি এরকম আসে। এটা একটু পড়ে ফেলবো অর্থ অনুযায়ী, যেরকম আয় ব্যয় পরস্পর বিপরীত শব্দ, বিপরীতার্থক দ্বন্দ্ব। এখানে বোঝার বিষয় আছে 2-1টা, আমি সেগুলো একটু দেখি। দেখো বহুপদী দ্বন্দ্ব, নাক কান গলা অনেকগুলো পদ আছে, তাই বহুপদী দ্বন্দ্ব। অলুক দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব বোঝার জন্য আমাকে বুঝে আসতে হবে অলুক সমাস জিনিসটা কি। অলুক সমাস, অলুক সমাস, অলুক সমাস আমরা পাবো দ্বন্দ্বে পাবো, তৎপুরুষে পাবো, আবার বহুব্রীহিতে গিয়ে পাবো। অলুক সমাস হচ্ছে নর্মালি ব্যাস বাক্যের ভিতর থেকে যখন সমস্ত পদটি গঠিত হয়, ছোট হয়, তখন বেশিরভাগ ক্ষেত্রে ব্যাস বাক্যের পূর্বপদের শেষে কিছু অতিরিক্ত কথা থাকে, অতিরিক্ত অংশ থাকে, আবর্জনা থাকে, যেটাকে আমরা বিভক্তি বলি। নর্মালি পূর্বপদের শেষের ওই বিভক্তি উঠে যায়,
কিন্তু কোনো কোনো সমাসে পূর্বপদের শেষের ওই আবর্জনাটা সমস্ত পদে গিয়ে থেকে যায়। যদি আবর্জনা থেকে যায় ওই সমাসের নাম অলুক সমাস। দ্বন্দ্বে হইলে অলুক দ্বন্দ্ব, তৎপুরুষে হইলে অলুক তৎপুরুষ, বহুব্রীতে হইলে অলুক বহুব্রী। এটা তো বললাম, এবার উদাহরণ দেখি। দেখো, আমি যদি বলি দেশে ও বিদেশে, এর ব্যাস বাক্য হচ্ছে দেশে ও বিদেশে, আর সমস্ত পদ কি? দেশে বিদেশে। এখন বলো এখানে পূর্বপদ কোনটা? দেশে বিদেশে, এটা হচ্ছে সমস্ত পদ। দেখেছি পূর্বপদ হচ্ছে দেশে, পরপদ হচ্ছে বিদেশে। দেশে এর মূল শব্দ কি? দেশে এর মূল শব্দ তো দেশ। এর শেষে অতিরিক্ত কি আছে? এ বিভক্তি আছে। আমি যেটাকে বলেছি আবর্জনা, বিভক্তি। তাহলে দেশ এর শেষে এ বিভক্তি আছে, অতিরিক্ত আবর্জনা। আচ্ছা, সমস্ত পদে গিয়ে সে এ বিভক্তিটা থেকে গেছে কিনা? পূর্বপদের বিভক্তি সমস্ত পদে গিয়ে উঠে যাওয়ার কথা, কিন্তু এখানে পূর্বপদের শেষে যে বিভক্তি আছে সমস্ত পদে গিয়ে ওটা থেকে গেছে। দেশে ও বিদেশে, দেশে বিদেশে বিভক্তি থেকে গেছে। এখন বলো, দেশ বিদেশ বললে তো উভয় পদ প্রধান হয়, উভয় পদ প্রধান হলে দ্বন্দ্ব, বিভক্তি থেকে গেছে, তাই নাম হয়েছে অলুক দ্বন্দ্ব। দেখো, হাতে পায়ে, হাতেও পায়ে, এই বিভক্তি থেকে গেছে, অলুক দ্বন্দ্ব। এখন প্রশ্ন করতে পারো, ছেলে মেয়ে, এটা কি অলুক দ্বন্দ্ব হবে? দেখো, এর ব্যাস বাক্য কি? ছেলে ও মেয়ে। এর মূল শব্দ কি ছেল? মূল শব্দ কি ছেল? উত্তর হচ্ছে না, মূল শব্দই তো ছেলে। তার মানে এ বিভক্তি না, এ এখানে আবর্জনা না। তাহলে এখানে এটা কিন্তু আবার অলুক দ্বন্দ্ব হবে না, এটা একটু মনে রাখতে হবে। এরপর একশেষ দ্বন্দ্ব। নর্মালি ব্যাস বাক্যে যা বলেছে সমস্ত পদে যদি শব্দটা ওর মধ্যে অর্থ মিন করে, ঠিক আছে, যে শব্দটা ভিন্ন একটা শব্দ গঠিত হয়, তার নাম হচ্ছে একশেষ দ্বন্দ্ব। জায়া ও পতি দুইটা শব্দ, জায়া ও পতি শব্দটা হয়েছে কি? দম্পতি। এই দুইটা শব্দের কোনোটা সরাসরি এখানে লেখা নেই। সে ও তুমি, তোমরা, সে তুমি দুইটা শব্দ সরাসরি তুমি এখানে খুঁজে পাবা না। সে তুমি আমি তিনটা শব্দ একসাথে হয়েছে আমরা। এই তিনটা শব্দ যে যুক্ত আছে, এক শব্দ দেখা যাচ্ছে না, যদিও এখানে দেখা যাচ্ছিল হাতে পায়ে, হাতে ও পায়ে শব্দ দেখা যায়, কিন্তু পদ দিয়ে গঠিত হয়েছে সমস্ত পদে গিয়ে ওই শব্দটি যদি ভিন্ন একটা শব্দরূপ লাভ করে, একবার শেষে গিয়ে যদি ভিন্ন হয়ে যায়, তখন তার নাম হচ্ছে একশেষ দ্বন্দ্ব। এখন তোমাদের একটা কমন প্রশ্ন আছে। কমন প্রশ্ন হচ্ছে, স্যার এই যে আমরা, এটা তো নিত্য সমাসে পড়েছি, একশেষ দ্বন্দ্বতেও পড়েছি, উত্তর কি দেব? 9-10 ব্যাকরণ বইয়ে আমরা দেয়া আছে নিত্য সমাস, এই জন্য আমরা মুখস্থ করব নিত্য সমাস। তাহলে তোমাদের 2 নাম্বার হোমওয়ার্ক, 2 নাম্বার হোমওয়ার্ক হচ্ছে আমরা কোন সমাস? আমি বলেছি আমরা নিত্য সমাস, তাহলে 2 নম্বর কাজ হচ্ছে আমরা কোন সমাস? আমরা নিত্য সমাস। আলো ছায়া পদটি কোন সমাসের অন্তর্গত? আলো ও ছায়া, এটা দ্বন্দ্ব সমাস। কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? ভাই ও বোন, এটা দ্বন্দ্ব সমাস। অলুক দ্বন্দ্বের উদাহরণ মহারাজ, পণ্ডগ্রাম, অকাল, দুধে ভাতে, দুধে ও ভাতে, এই যে এ বিভক্তি থেকে গেছে, তাই এটার নাম হচ্ছে অলুক দ্বন্দ্ব। কোনটি অলুক দ্বন্দ্ব সমাস? হাতে কাটা, কলে ছাটা, হাতে খড়ি, হাতে পায়ে। হাতে কাটা, কলে ছাটা, হাতে খড়ি এটা না, হাতে ও পায়ে, এটা হচ্ছে অলুক দ্বন্দ্ব। বিপরীতার্থক শব্দের মিলনে কোনটি দ্বন্দ্ব সমাস? রবি ও শশী, অহিনকুল বিরোধার্থক, খাওয়া পড়া একই, ধনী ও দরিদ্র একটা আর একটার বিপরীত, এই জন্য এটা বিপরীতার্থক। তাহলে বিগত বছরের প্রশ্ন আমরা দেখলাম যে দ্বন্দ্ব সমাস থেকে কি ধরনের প্রশ্ন হয়। তোমাদের কাজ হচ্ছে বিগত বছরের প্রশ্ন সলভ করা। আচ্ছা, সমার্থক দ্বন্দ্ব সমাস নয়। কোনটি সমার্থক? মানে একই রকম অর্থ না। লোকজন, ঘর বাড়ি, চিঠিপত্র একই রকম অর্থ দেয়, কিন্তু ছোট বড় এটা একই রকম অর্থ দেয় না, এটা বিপরীতার্থক অর্থ দেয়। নিয়ম কানুন কোন সমাস? নিয়ম ও কানুন, এটা সমার্থক দ্বন্দ্ব সমাস। আচ্ছা, এবার আমরা যাব দ্বিগু সমাস। দ্বিগু সমাস চেনা খুবই সহজ, এটা আমরা সবাই পারি। দ্বিগু সমাস মানে হচ্ছে সংখ্যা পূর্বে পরে সমাহার, সেটা হইলে হয় দ্বিগু সমাস। প্রথম কথা, দ্বিগু সমাসে কোন পদ প্রধান? একটু লিখে নিতে হবে। দ্বিগু সমাসে পরপদ প্রধান। পরপদ প্রধান সমাস 3টা, দ্বিগু, কর্মধারায় আর তৎপুরুষ। তাহলে দ্বিগু সমাসে পরপদ প্রধান। দ্বিগু সমাস কিভাবে চিনব? দেখো সংক্ষেপ উপায়।
সমাহার বা মিলন অর্থে, সমাহার বা মিলন বোঝাবে সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ্য পদের যে সমাস হয়। এটা সহজে মনে রাখার সিস্টেম হচ্ছে সমাহার বা মিলন থাকবে এটা ব্যাস বাক্যে, আর পূর্বে একটা সংখ্যা থাকবে, সেটাকে বলা হয় দ্বিগু সমাস। উদাহরণ দেখো, দ্বিগোর সমাহার, দ্বিগু এই শব্দটাই দ্বিগু সমাহার, দ্বিগু সমাহার। দ্বি এর মানে কি দুই, গোর সমাহার এই যে সমাহার আছে, তিন এটা সংখ্যা, ব্যাস বাক্যের সমাহার আছে, তিন লোকের সমাহার ত্রিলোক, তিন ভুবনের সমাহার ত্রিভুবন, অষ্ট ধাতুর সমাহার অষ্টধাতু, এই সবগুলো হচ্ছে দ্বিগু সমাস। তাহলে দ্বিগু সমাসে ইম্পর্টেন্ট কথা, পরপদ প্রধান থাকবে, ব্যাস বাক্যের পূর্বে একটা সংখ্যা থাকবে এবং সমাহার কথাটির উল্লেখ থাকবে, এটাকে বলা হয় দ্বিগু সমাস। দেখো দ্বিগু সমাসে আমি বলেছি পরপদ প্রধান। এখন এই পরপদ প্রধান বুঝবো কি করে? দেখো, তিন ভুবনের সমাহার ত্রিভুবন, ত্রিভুবন এই শব্দটাই তিন এটা বোঝায়, ঠিক আছে, ত্রিভুবন মানে তো ভুবন নাকি, তার মানে শব্দের অর্থে ভুবন আছে। তাহলে পূর্বপদ এবং পরপদের মধ্যে কোন পদ প্রধান? ভুবন, এই পরপদ প্রধান। অনেকে ভাবে যে পূর্বপদ ব্যাস বাক্যের শুরুতে থাকে, পরপদ ব্যাস বাক্যের শেষে থাকে, বিষয়টা এরকম না। পূর্বপদ এবং পরপদ হচ্ছে সমস্ত পদেই পাওয়া যাবে, সমস্ত পদের যে পদটি ব্যাস বাক্যের পূর্বে থাকবে সেটা পূর্বপদ, সমস্ত পদের পরের পদটি ব্যাস বাক্যের যেখানে থাকবে সেটাকে বলা হবে পরপদ, যার আর এক নাম উত্তরপদ। আমরা এখন দ্বিগু সমাস থেকে যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্ত পদ দ্বারা সমাহার বোঝায় তাকে কি বলে, তাকে আমরা জানি যে দ্বিগু সমাস বলে। এখানে দ্বিগু বানানটা বফলা হবে। কোনটি দ্বিগু সমাসের উদাহরণ নয়? দ্বিগু সমাসের উদাহরণ নয়। চৌরাস্তা, দশ চক্র, ত্রিভুবন দ্বিগু সমাস, কিন্তু সেতার, সেতার হচ্ছে তিন তার আছে যার, তাকে বলা হয় সেতার। সেতার হচ্ছে একটা বাদ্যযন্ত্র, তিন তার আছে যার, সেতার একটা বাদ্যযন্ত্র। তাহলে তৃতীয় পদ বোঝায় তিন তার আছে, তিন তার আছে এমন সব জিনিসকেই সেতার বলবে না, সেতার মানে নির্দিষ্ট ভিন্ন একটা অর্থ। তাহলে পূর্ব তিন সংখ্যা আর তার, তিন এবং তার কোনোটা না বুঝিয়ে সেতার একটা ভিন্ন বাদ্যযন্ত্র বুঝিয়েছে। তৃতীয় পদ যদি বোঝায় তাহলে সে সমাসের নাম আমরা জানি বহুব্রীহি সমাস। আর বহুব্রীহি সমাসের পূর্বে এরকম সংখ্যা থাকলে তাকে বলা হয় সংখ্যাবাচক বহুব্রীহি। তাহলে সেতার এটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি, এটা খুব ইম্পর্টেন্ট, বিগত বছরের প্রশ্নে তোমরা দেখবো অনেকবার এসছে। আচ্ছা, এরপরে আমরা যাব অব্যয়ীভাব সমাস। দেখো, অব্যয়ীভাব এই কথাটার মধ্যেই নিহিত আছে এই সমাস জিনিসটা কি। অব্যয়ীভাব তার মানে এখানে অব্যয় থাকবে, আর ভাব, আমরা ভাব মানে কি বুঝি? আমরা বলি না যে ওর ভাব বেশি, তার মানে ওর শক্তি বেশি, তার মানে ওর প্রাধান্য বেশি। যে সমাসে অব্যয়টার ভাব বেশি, অব্যয়টা বেশি পাওয়ারফুল, সেটাকে বলা হবে অব্যয়ীভাব সমাস। এখন অব্যয়টা থাকবে কোথায় সেটাই দেখার বিষয়। দেখো, আমি যদি বলি আকণ্ঠ, আকণ্ঠ, আমি বললাম কণ্ঠ, কণ্ঠ মানে গলা, কণ্ঠ মানে সুর। কিন্তু যদি বলি আমি আকণ্ঠ ভক্ষণ করেছি, ভক্ষণ করা মানে খাওয়া, আমি আকণ্ঠ ভক্ষণ করেছি, তার মানে আমি এখানে আকণ্ঠ গলা না, এখানে আকণ্ঠ মানে কণ্ঠ পর্যন্ত। তাহলে দেখো, এই আকণ্ঠ শব্দে এই কণ্ঠ মানে গলা আ যুক্ত হয়ে শব্দটার অর্থ পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তন হয়ে কি হয়েছে? কণ্ঠ পর্যন্ত, গলা পর্যন্ত। তাহলে এই অর্থ পরিবর্তনে ভূমিকা রেখেছে কে? আ। বেশি পাওয়ারফুল কে? আ। এখন বলো, শুধু আয়ের কোনো অর্থ আছে? নাই। যেহেতু শুধু আয়ের কোনো অর্থ নাই, তাহলে আটা হচ্ছে অব্যয়। তার মানে আমরা দেখতে পাচ্ছি আকণ্ঠ শব্দের পূর্বে একটা অব্যয় আছে, অব্যয়টার ভাব বেশি। যে সমাসে অব্যয়ের ভাব বেশি তার নাম কি? অব্যয়ীভাব সমাস। খুব কমন কথা। এখন বলো, অব্যয়ীভাব সমাসে পূর্বপদ প্রধান নাকি পরপদ প্রধান? স্পষ্ট দেখতে পাচ্ছি পূর্বে অব্যয় আছে, তাহলে অব্যয়ীভাব সমাসে কোন পদ প্রধান? অব্যয়ীভাব সমাসে পূর্বপদ প্রধান, পূর্বপদ প্রধান। অব্যয়ীভাব সমাস চেনার কিছু সূত্র আছে, দুইটা সূত্র আছে। এক,
এই যে উপসর্গগুলো আছে এই 7টা উপসর্গ, আর প্রাদি সমাসে প্র, পরা, অনতিকুত এরকম কয়েকটা উপসর্গ আছে। এইগুলো ছাড়া যত উপসর্গ দিয়ে গঠিত সমাস আসবে সবগুলো অব্যয়ীভাব সমাস। এই উপসর্গগুলো ছাড়া যত সমাস, যত উপসর্গ দিয়ে গঠিত শব্দ আছে সব অব্যয়ীভাব সমাস। 1 নম্বর, চেনার উপায়টা খুব গুরুত্বপূর্ণ না, আমরা কোথায় গুরুত্বপূর্ণ সেটা যাচ্ছি। আরেকটা হচ্ছে যথা দিয়ে শুরু হইলে তা অব্যয়ীভাব সমাস হবে, যেরকম যথারীতি, যথাবিধি, যথা নিয়মে, যথা সময়ে, যথাক্রমে, যথাসাধ্য। যথা দিয়ে হলে সেটা অব্যয়ীভাব সমাস হবে। এখন অব্যয়ীভাব সমাস থেকে প্রশ্ন কিভাবে হয় সেটা একটু আমরা জানার চেষ্টা করি। অব্যয়ীভাব সমাস থেকে প্রশ্ন হয় এরকম যে প্রতিচ্ছা শব্দের প্রতি এই উপসর্গ বা অব্যয়টি কোন অর্থ দিয়েছে? প্রতিনিধি অর্থ। উপকূল শব্দের উপ এই অব্যয়টি কোন অর্থ দিয়েছে? সামীপ্য অর্থে। সামীপ্য মানে হচ্ছে নিকটে, কাছাকাছি। রোজ রোজ, হর রোজ, হর রোজ শব্দের হর হচ্ছে অব্যয়। প্রশ্ন হচ্ছে হর রোজ শব্দের হর কোন অর্থ দিয়েছে? বিপসা বা পৌনিপনিকতা বোঝাতে, একটার পর একটা বারবার আসা, এটাকে বোঝাতে। অনুক্ষণের শব্দের অনু কোন অর্থ দিয়েছে? অনু বা পশ্চাতে বা বিপসা অর্থে দিয়েছে। কোন অর্থ দিয়েছে সেটা এখানে প্রত্যেকটা কোন অর্থ, অব্যয়টা কি এবং উপসর্গের উদাহরণ দেয়া আছে। এইটা আমরা অব্যয়ীভাব সমাস থেকেও গুরুত্বপূর্ণ এই জায়গাটা, উপসর্গের বেলায়ও এটা খুবই গুরুত্বপূর্ণ যে উপসর্গটি কোন অর্থ দিয়েছে। তোমরা বিগত বছরের প্রশ্নে দেখলে উপসর্গ এবং অব্যয়ীভাব সমাস থেকে এই প্রশ্ন দেখবে অনেক এসছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে তোমাদের 3 নাম্বার হোমওয়ার্ক হচ্ছে আমি এখন যেটা বললাম তোমাদের লেখা যে অব্যয়ীভাব সমাস এবং উপসর্গ পড়ার সময় কোনটি গুরুত্বপূর্ণ তোমরা লিখবা। উপসর্গ বা অব্যয়টি কোন অর্থে ব্যবহৃত হয়েছে, তাহলে 3 নাম্বারটা হচ্ছে উপসর্গ বা অব্যয়ীভাব সমাসে কোন অর্থে যুক্ত হয় এটা পড়তে হবে। এটা লিখবা তোমাদের আজকের ক্লাসের 3 নাম্বার পয়েন্ট। কি খবর তোমাদের ক্লাসের মাঝখানে একটা কথা বলি, কি অবস্থা? প্রস্তুতি কিভাবে নিতে হয় বা কিভাবে পড়তে হয়, বাংলা প্রস্তুতি যারা নিচ্ছ তাদেরকে কিন্তু বলেছি বাংলা সহজ প্রশ্ন হয়। জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, গুচ্ছ আর ঢাবি ক ইউনিটে বাংলা প্রশ্ন সহজ হয় এবং বিগত বছরের প্রশ্ন সলভ করলে তোমরা সরাসরি কমন পাবা, ওই টাইপের প্রশ্ন পাবা। এই কারণে প্রস্তুতি নিয়ে টেনশন করবা না, অল্প অল্প করে যেভাবে দেখানো হচ্ছে এগিয়ে যাও। তাহলে এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, প্রত্যেকটা উদাহরণ একটু পড়তে হবে। অব্যয়ীভাব সমাসের যতগুলো আছে এখন আমরা কিভাবে প্রশ্ন হয় বা হয়েছে একটু দেখি। সমাসবদ্ধ শব্দের আনত কোন সমাসের উদাহরণ? আনত মানেই হচ্ছে ঈষৎ নত, সামনে একটু নত হয়ে থাকা, এটা অব্যয়ীভাব সমাস, কারণ পূর্বে এই যে আ আছে। উদ্বেল এর ব্যাস বাক্য হচ্ছে বেলাকে অতিক্রান্ত, তাহলে কোন অর্থে অব্যয়ীভাব সমাস? অতিক্রম অর্থে। কোনটি? ঈষৎ মানে হালকা, ঈষৎ। রক্তিম মানে ঈষৎ রক্তিম, হালকা রক্তিম। দুর্ভিক্ষ ভিক্ষার অভাব, তাহলে এটা দুর্ভিক্ষ, দু আছে, অব্যয়ীভাব সমাস। কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ? দর্শন মাত্র না, জীবন মৃত না, সফল না, আমৃত্যু, মৃত্যু পর্যন্ত অর্থ বুঝিয়েছে এবং পূর্বে এই যে আছে, তাহলে এটা অব্যয়ীভাব সমাস। এখন আমরা যাবো কর্মধারয় সমাস। তবে কর্মধারয় সমাসের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে 3টা, একটা হচ্ছে উপমান, উপমিত এবং রূপ কর্মধারয় সমাস। তবে তার আগে কর্মধারয় সমাস জিনিসটা কি সেটা একটু আমরা দেখে আসি। বিশেষণ এবং বিশেষ্য ভাবাপন্নর সাথে, আচ্ছা বিশেষের সাথে বিশেষণের সমাস হয়, এটা কর্মধারয় সমাস হয়, এটা গুরুত্বপূর্ণ বিষয় না। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কর্মধারয় সমাসে কোন পদ প্রধান? কর্মধারয় সমাসে পরপদ প্রধান। কর্মধারয় সমাসে পরপদ প্রধান। কর্মধারয় সমাস 5 প্রকার: মধ্যপদলোপী, উপমান, উপমিত, রূপক আর সাধারণ। আমরা উদাহরণগুলো দেখি কিভাবে পরপদ প্রধান হয়েছে সেটা জানবো। দেখো, আমি যদি বলি কালো যে বাজার, কালো বাজার বললে আমরা তো বাজার বুঝি, তারপরে সে বাজারটা কালো, তাইলে আমরা দেখেছি পরপদ প্রধান আছে। ব্যাস বাক্যের মধ্যে যে, সে, যিনি, তিনি, যা, তা এগুলো থাকে। তাহলে কর্মধারয় সমাসের প্রথম কথা পরপদ প্রধান। ব্যাস বাক্যে কি থাকে? যে, সে, যিনি, তিনি, যা, তা
এগুলো থাকে কর্মধারয় সমাসের ব্যাস বাক্যের মধ্যে। এখানে বিশেষ্যের সাথে বিশেষণের কি কি সমাস হয়েছে এইগুলো যেগুলো আমরা দেখছি এখানে সব সাধারণ কর্ম, বাটা যে হলুদ, হলুদ বাটা, ভাজা যে চাল, চাল ভাজা, মাছ ভাজা, তারপরে কাঁচকলা, মহারাজ, নবপল্লব, নীল আকাশের সবগুলো হচ্ছে সাধারণ কর্মধারয় সমাস। মধ্য পদলোপী কর্মধারয় দেখো, মধ্য মানে মাঝখান, পদ মানে পদ, লোপী মানে লোপ পাবে। যে কর্মধারয় সমাসে পূর্বপদ এবং পরপদের মাঝখানের পদ, পূর্বপদ পরপদ ছাড়া অন্য পদগুলো লোপ পায় তাকে মধ্য পদ লোপী কর্মধারয় সমাস বলে। কিভাবে? সাহিত্য বিষয়ক সভা, সাহিত্য সভা, সাহিত্য সভা বললে আমরা একটা মিটিং বুঝি যেখানে সাহিত্য নিয়ে আলোচনা হয়, তার মানে এখানে সভা প্রধান পেয়েছে পরপদ প্রধান। পূর্বপদ সাহিত্য, পরপদ হচ্ছে সভা, মাঝখানে কি আছে? বিষয়ক, এই বিষয়কটাকে এখানে আছে নাই, তাহলে মাঝখানের পদ লোপ পেয়েছে, নাম কি? মধ্য পদ লোপী কর্মধারয় সমাস। মৌ আশ্রিত মাছি, মৌমাছি, এটা খুব ইম্পর্টেন্ট, গত বছর আসছিল। মৌ আশ্রিত মাছি, মৌমাছি আশ্রিত শব্দটি লোপ পেয়েছে। ধর্ম রক্ষার্থে যে ঘট, ধর্মঘট, মধ্যপদলোপী কর্মধারায়। স্মৃতি রক্ষার্থে যে সৌধ, স্মৃতিসৌধ, মধ্যপদলোপী কর্মধারায়। সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, মধ্যপদলোপী কর্মধারায়। তো মধ্যপদলোপী কর্মধারায় এবং সাধারণ কর্মধারায় এটা সহজ, এখান থেকে প্রশ্ন একটু কম হয়। বেশি ইম্পর্টেন্ট হচ্ছে উপমান, উপমিত এবং রূপক কর্মধারায়। আজকে আমরা উপমান, উপমিত এবং রূপক কর্মধারয় সমাস এমনভাবে শিখব আমাকে ব্যাস বাক্য করা লাগবে না, কোনো বিস্তারিত ব্যাখ্যা এতদিন কঠিনভাবে যা শিখেছি কিছুই না, শব্দ দিয়ে সমস্ত পদ দিয়েই চিনতে পারবো কোনটি উপমান, কোনটি উপমিত আর কোনটি রূপক। দেখো কিভাবে। এই তিনটা বাক্য একটু মুখস্থ রাখতে হবে। শেষ পদ বিশেষণ তাকে বলা হবে উপমান কর্মধারায়। শেষ পদ বিশেষ্য তাকে বলা হবে উপমিত কর্মধারয় সমাস। বিশেষ্য শেষে আছে কিন্তু আগে আছে অধরা। অধরা জিনিসটা কি? যার অস্তিত্ব নেই, যার ধরা যাবে না, ছোঁয়া যাবে না, যার অস্তিত্ব নেই। যেরকম মন তুমি দেখতে পাও না, সুখ অধরা, তুমি অস্তিত্ব খুঁজে পাবা না, দেখতে পাবা না। এরকম পরে বিশেষ্য আগে অধরা থাকলে সেটা হচ্ছে রূপক কর্মধারায়। তাহলে কি কথা? তিনটা কথা আগে দেখে নিই, এরপর আমি বোঝাচ্ছি। কথা তিনটা হচ্ছে, সমস্ত পদ দেয়া আছে, ব্যাস বাক্য করতে হবে না। সমস্ত পদ দেয়া আছে, যে যদি তুমি দেখো সমস্ত পদের শেষে বিশেষণ আছে তাহলে উপমান কর্মধারায়। যদি দেখো শেষে বিশেষ্য আছে উপমিত কর্মধারায়, চোখ বুঝে দিয়ে দিবা। যদি দেখো শেষে বিশেষ্য আছে আগে অধরা আছে তাহলে হবে রূপক কর্মধারয় সমাস। কিভাবে? এবার দেখি। বক ধার্মিক, এর শেষে কি আছে? ধার্মিক। লোকটা কেমন? ধার্মিক। কেমন? তাহলে এটা গুণ বুঝিয়েছে, বিশেষণ পদ, তাহলে শেষে আছে বিশেষণ, চোখ বুঝিয়ে, এটা হবে উপমান কর্মধারায়, আর কিছু দেখতে হবে না। সুখ সাগর, এর শেষে কি আছে? সাগর, আগে কি আছে? সুখ। সুখ কি দেখা যায়? না। ধরা যায়? অস্তিত্ব আছে? না। তাহলে সাগর আমরা জানি বিশেষ্য, পরে বিশেষ্য, আগে আছে অধরা, তাহলে এটা হবে রূপক কর্মধারায়। দেখো চাঁদ মুখ নিয়ে তোমাদের বহুত বেজার আছে, চাঁদ মুখ, চন্দ্রমুখ, যাই বলো, চাঁদ মুখের শেষে কি আছে? মুখ। মুখ কোন পদ? বিশেষ্য, শেষে বিশেষ্য, তাহলে হবে উপমিত কর্মধারয় সমাস। তাহলে শেষে বিশেষ্য হইলে উপমিত, শেষে বিশেষ্য কিন্তু আগে অধরা হইলে রূপক, আর শেষে বিশেষণ হইলেই উপমান কর্মধারয় সমাস। এখন এটা তো বললাম, এটা কি সব কিছুতেই মিলবে? উত্তর হচ্ছে হ্যাঁ, মিলবে। এবার আমি প্রমাণ করে দিই যে সব জায়গায় কিভাবে মেলে। দেখো, তুষার শুভ্র, শেষে কি আছে? শুভ্র, গুণ বুঝিয়েছে, বিশেষণ উপমান কর্মধারায়। কাজল কালো, শেষে বৈশিষ্ট্য বুঝিয়েছে, বিশেষণ উপমান কর্মধারায়। সিঁদুর রাঙা, রাঙা অবস্থা বুঝিয়েছে, বিশেষণ উপমান কর্মধারায়। তুষার শীতল, শীতল বিশেষণ উপমান কর্মধারায়। সিংহ পুরুষ, শেষে পুরুষ, বিশেষ্য উপমিত। কর পল্লব, পল্লব মানে গাছে নতুন পাতা, বিশেষ্য উপমিত। বজ্র কণ্ঠ, কণ্ঠ বিশেষ্য উপমিত কর্মধারায়। রূপকে দেখো, ক্রোধানল, এই শব্দটা গঠিত হয়েছে ক্রোধ আর অনল। অনল মানে কি? আগুন। আগুন মানে কি? বিশেষ্য। আগে কি আছে? ক্রোধ। ক্রোধ কি দেখা যায়, ধরা যায়, এর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, এটা অধরা, তাহলে এটা রূপক কর্মধারায়। বিষাদ সিন্ধু, সিন্ধু সাগর, বিশেষ্য। বিষাদ দুঃখ কষ্ট, এর অস্তিত্ব নেই, তাহলে রূপক। মন মাঝি, এর শেষে মাঝি, বিশেষ্য, আর মন
1, 2, 5 কেজি মন কিনতে পাওয়া যায় না, মন তো অধরা, তাহলে বিশেষ্য আগে অধরা এটা হইলেই রূপক কর্মধারায়। তাহলে আমার কাছে মনে হয়েছে যে তোমরা আজকে উপমান, উপমিত এবং রূপক কর্মধারয় সমাসে সহজে খুব অল্প সময়ের মধ্যে চেনার একটা উপায় বের করতে পেরেছো, এবং এটাই মনে রাখবে যত সমাস আছে এটা অ্যাপ্লাই করলে দেখবা ক্লিয়ার সব সেম থাকবে। আমরা এখন কর্মধারয় থেকে ব্যাস বাক্য করি। প্রাণ ভয় কোন প্রকার সমাস? অব্যয়ভাব, প্রাণ তো নাই। রূপক কর্মধারায় ভয় আর প্রাণ এটা তো রূপক না। প্রাণ ভয় মানে হচ্ছে প্রাণ যাওয়ার ভয়, তাহলে এটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারায়। বক ধার্মিক, শেষে ধার্মিক বিশেষণ, শেষে বিশেষণ হলে কি হয়? উপমান কর্মধারায়। জজ সাহেব, যিনি জজ তিনি সাহেব, এটা হচ্ছে কর্মধারায় সমাস, সাধারণ কর্মধারায়। অরুণ রাঙা, শেষে রাঙা আছে, শেষে রাঙা বিশেষণ, উপমান কর্মধারায়। জীবন বীমা, জীবন রক্ষার্থে যে বীমা, এটা মধ্যপদলোপী কর্মধারায় সমাস। চাঁদ মুখের ব্যাস বাক্য কি? চাঁদ মুখের নাই, মুখের সাথে চাঁদকে তুলনা করতেছে না, মুখকে চাঁদের সাথে তুলনা করছে, মুখকে চাঁদের সাথে তুলনা করছে, তাহলে চাঁদের মতো মুখ। উপমান শব্দের অর্থ কি? উপমান শব্দের অর্থ কি? আমরা যখন একটা জিনিসকে আর একটা জিনিসের সাথে তুলনা করব, যার সাথে তুলনা করব যেটা হচ্ছে মান, স্ট্যান্ডার্ড, ওইটা হচ্ছে উপমান। আর যাকে তুলনা করব তাকে বলা হবে উপমেয়। তার মানে আমি যদি চাঁদ মুখ, এখানে মুখকে তুলনা করছি, মুখটা আমার কাছে, মুখ হচ্ছে উপমেয়, আর চাঁদ হচ্ছে যে মান যার সাথে তুলনা করছি, চাঁদ হচ্ছে উপমান। এটা কিন্তু কর্মধারায়ের বিষয় না, দুইটা শব্দ আছে আলাদা। যখন একটা বিষয়ের সাথে আর একটা বিষয়ের তুলনা করা হয়, যাকে করা হয় তাকে বলা হয় উপমেয়, যার সাথে তুলনা করা হয় যে মানের সাথে, তার নাম হচ্ছে উপমান। আচ্ছা, তাহলে এখানে উপমান শব্দের অর্থ, উপমান শব্দের অর্থ তুলনা হবে না। উপমান শব্দ কি প্রত্যক্ষ বস্তু? না, এটা তো প্রত্যক্ষ বস্তু না। সাদৃশ্য? না। তাহলে উপমান শব্দের অর্থ হচ্ছে তুলনীয় বস্তু, যার সাথে তুলনা করা হচ্ছে ওই বস্তু। নয়ন কমল এর যথার্থ ব্যাস বাক্য হচ্ছে নয়নের ন্যায় কমল, না, নয়ন কমলের ন্যায়। এটা নিচের কোনটি উপমিত কর্মধারায় সমাস? এর মুখ চন্দ্র, চাঁদ মুখ, চন্দ্রমুখের সবগুলো উপমিত কর্মধারায়। নীল যে পদ্ম, নীল পদ্ম, এটা কর্মধারায়, সাধারণ কর্মধারায়। আমরা এবার যাব তৎপুরুষ সমাসে। আমাদের পড়া হয়েছে দ্বন্দ্ব, দ্বিগু, অব্যয়ীভাব এবং কর্মধারায়, বাকি আছে দুইটা, তৎপুরুষ আর বহুব্রী। এছাড়া দুই একটা অপ্রধান সমাস, নিত্য এবং প্রাদি, এই দুইটা আমরা জানব। প্রথমে যাই তৎপুরুষ সমাস। প্রথম কথা আমরা বের করার চেষ্টা করব যে তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান। তৎপুরুষ সমাসে পরপদ প্রধান। তৎপুরুষ সমাসে পরপদ প্রধান কিভাবে বুঝবো? দেখো, মন দিয়ে গড়া, এর সমস্ত পদ কি? মন গড়া। মন দিয়ে গড়া, মন গড়া। মন গড়া বললে আমরা গড়া বুঝি নাকি মন বুঝি? মন গড়া বলতে এই শব্দের অর্থ মনকে তৈরি করা বুঝি। তার মানে পূর্বপদ এবং পরপদের মধ্যে কোন পদ প্রধান? পরপদ প্রধান। দুইটা পয়েন্ট, দুইটা শর্ত ফুলফিল করলে, দুইটা শর্ত, দুইটা কন্ডিশন যদি ফুলফিল করে, সেটাকে আমরা তৎপুরুষ সমাস বলবো। 1 নাম্বার পরপদ প্রধান হবে, 2 নাম্বার হচ্ছে পূর্বপদের বিভক্তি লোপ পাবে। দেখো, মন দিয়ে, এখানে মনের শেষে দিয়ে আছে, দ্বারা দিয়া, এটা হচ্ছে তৃতীয়া বিভক্তি। এখানে কি সে দিয়েটা আছে? না। তাহলে পূর্বপদের শেষের বিভক্তিটা লোপ পেয়েছে, 1 নম্বর শর্ত। পরপদ প্রধান হয়েছে, তাহলে সেটার নাম হচ্ছে তৎপুরুষ সমাস। তাহলে তৎপুরুষ সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায়, পরপদের অর্থ প্রধান হয়। জল দ্বারা সেচন, দ্বারা লোপ পেয়েছে। দেখো, দুঃখকে প্রাপ্ত, দুঃখপ্রাপ্ত শব্দের অর্থ কি? দুঃখ পাওয়া, নাকি দুঃখপ্রাপ্ত শব্দের অর্থ শুধু দুঃখ? না, তাহলে দুঃখপ্রাপ্ত মানে দুঃখ পাওয়া। তার মানে এখানে পরপদের অর্থ এখানে আমরা দেখতে পাচ্ছি। পূর্বপদের মূল শব্দ দুঃখ, শেষের কে বিভক্তিটা এখানে আছে? না। তাহলে বিভক্তি লোপ পেয়েছে, পরপদের অর্থ প্রদান হয়েছে, সেটা হচ্ছে তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসের অনেকগুলো উদাহরণ আছে। কে রে এই লোপ পায় যদি, এটার নাম হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ, এই উদাহরণগুলো আছে।
আর একটা অর্থে দ্বিতীয় তৎপুরুষ হয়, সেটা হচ্ছে যদি ব্যাপিয়া বা ব্যাপ্তি হয়। ব্যাপিয়া বা ব্যাপ্তি মানে ধরে, যেরকম চিরসুখী, চিরকাল ব্যাপিয়া সুখী, চিরসুখী, এরকম ব্যাপিয়া বা ব্যাপ্ত বোঝালেও দ্বিতীয় তৎপুরুষ সমাস হবে। তাহলে কে রে লোপ পাইলে আর ব্যাপ্তি বোঝালে দ্বিতীয়া, দ্বারা দেয়া কর্তৃক লোপ পাইলে তৃতীয়া, উনহীন শূন্য এগুলো যদি বোঝায় তাও তৃতীয়া। এটা একটু দেখবা, কারণ যেহেতু তোমরা বিভক্তি পারো আমি একটু দ্রুত যাব। নিমিত্ত বা জন্য বা উদ্দেশ্য। নিমিত্ত, জন্য বা উদ্দেশ্য মানে কি? ধরো একজন পাগলা হয়ে গেছে বিয়ের জন্য, তাহলে ও কিসের জন্য পাগল? বিয়ের জন্য পাগল, তাহলে জন্য বুঝিয়েছে। যা নিমিত্ত তাহাই উদ্দেশ্য, তাহাই জন্য। কোনো কিছুর উদ্দেশ্য জন্য বোঝাইলে সেটা চতুর্থী তৎপুরুষ হবে। দেবকে দত্ত, দেব দত্ত, গুরুকে ভক্তি, গুরু ভক্তি, বিদ্যার জন্য আলয়, বিদ্যালয়, এগুলো চতুর্থী তৎপুরুষ। হতে থেকেছে এগুলো হচ্ছে পঞ্চমী, হতে থেকেছে পঞ্চমী, এই বিভক্তি লোপ পাইলে তার নাম হচ্ছে পঞ্চমী তৎপুরুষ। বিলাত হতে ফেরত, বিলাত ফেরত। আমরা জানি র এর এটা ষষ্ঠী বিভক্তি, তাহলে ষষ্ঠী বিভক্তি লোপ পাইলে ষষ্ঠী তৎপুরুষ। চায়ের বাগান, চা বাগান, চন্দ্রের গ্রহণ, চন্দ্রগ্রহণ। আমরা জানি এ অন্তস্থ তে, এটাকে বলা হয় সপ্তমী বিভক্তি। সপ্তমী বিভক্তি লোপ পাইলে তার নাম সপ্তমী তৎপুরুষ। এই যে উদাহরণ দেওয়া আছে, আরো কিছু উদাহরণ এখানে আছে। এবার আমরা যাব উপপদ তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষ সমাসের আমার প্রথম কথা হচ্ছে তোমরা উদাহরণগুলো মুখস্থ করবা। 2 নম্বর কথা হচ্ছে উপপদের সাথে কৃদন্ত পদের সমাস হবে। উপপদ কি আর কৃদন্ত কি? দেখো, সত্য বলে যে, সত্য একটা বিশেষ্য, আর বলে এটা হচ্ছে বল যুক্ত এ প্রত্যয় যুক্ত যে গঠিত হয়েছে, তার মানে এটা হচ্ছে কৃত প্রত্যয়, তার মানে এটা হচ্ছে কৃদন্ত শব্দ। আর এই সত্য এটা একটা বিশেষ্য। কৃদন্ত পদের পূর্বে উপপদ তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষ সমাসের তোমাদের প্রথম কাজ হচ্ছে উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণগুলো মুখস্থ করে ফেলা। এরপর উপপদ তৎপুরুষ সমাস চেনার জন্য 2 ধরনের ওয়ে আছে। প্রথমে শর্টকাট ওয়েটা একটু বলে নিই। শর্টকাট হচ্ছে উপপদ তৎপুরুষ সমাসে তুমি এক কথায় প্রকাশের মতো কিছু বাক্য পাবে, যেরকম সত্যবাদী এর সত্য কথা বলে যে, আমরা যখন এক কথায় প্রকাশ পড়ি তখন এরকম বাক্য পড়ি। জল জল দেয় যে, কুম্ভকর কুম্ভ করে যে, বর্ণচরা বর্ণ লোকাই যে। এটা হচ্ছে প্রথম কথা, এক কথা প্রকাশের মতো এরকম ব্যাস বাক্য পাওয়া যাবে। ব্যাস বাক্যের মধ্যে তুমি একটা বিশেষ্য পাবা, বিশেষ্য পরে একটা ক্রিয়াপদ বা কৃত প্রত্যয় দিয়ে গঠিত শব্দ পাবা। দেখো আমরা এখানে বলেছি সত্য বলে যে, এটা হয়। আর একটা বিষয় হচ্ছে সমস্ত পদে গিয়ে একটা উপপদ আর একটা কৃদন্ত পদ কেমনে হয়। দেখো সত্যবাদী, এর সত্য এটা একটা বিশেষ্য, আর বাদী এই শব্দটি গঠিত হয়েছে বাদ মানে কথা, ই প্রত্যয় যুক্ত হয়। তার মানে এই শব্দটা একটি কৃদন্ত শব্দ। এটা একটা কৃদন্ত শব্দ। কৃদন্ত শব্দ মানে কি? কৃদন্ত শব্দ মানে কৃত প্রত্যয় দিয়ে গঠিত শব্দ। কৃত প্রত্যয় দিয়ে গঠিত শব্দের পূর্বে যদি বিশেষ্য থাকে ওইটাকে বলা হয় উপপদ। উপপদ একটা উপপদ আর একটা কৃদন্ত পদ। সত্য আর বাদী, সত্য হচ্ছে বিশেষ্য মানে উপপদ, আর বাদী হচ্ছে কৃত প্রত্যয় দিয়ে গঠিত শব্দ মানে কৃদন্ত শব্দ। কৃদন্ত শব্দের সাথে উপপদের যে সমাস হয় তার নাম উপপদ তৎপুরুষ সমাস। পকেট মার, পকেট মারে যে, এখানকার পকেট হচ্ছে বিশেষ্য, আর মার, মার শব্দটি গঠিত হয়েছে মার যুক্ত অপ্রত্যয় যুক্ত হয়ে, এটা কৃত প্রত্যয় দিয়ে গঠিত শব্দ। কৃত প্রত্যয় দিয়ে গঠিত শব্দের নাম কৃদন্ত শব্দ। পূর্বে আছে পকেট একটা বিশেষ্য, কৃদন্ত পদের পূর্বে বিশেষ্য থাকলে তার নাম উপপদ। উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তার নাম উপপদ তৎপুরুষ সমাস। তাহলে উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণগুলো আমরা মুখস্থ করব, এক কথা প্রকাশের মতো বাক্য হয়ে থাকে। নন তৎপুরুষ সমাস, যে তৎপুরুষ সমাসের পূর্বে না থাকবে, আকাল না, আ দিয়ে না বুঝিয়েছে, অনেক, ন দিয়ে না বুঝাইছে, যদি ব্যাস বাক্যে না, নেই, ন, না এগুলো থাকে তাহলে সেই তৎপুরুষের সমাসের নাম নন তৎপুরুষ সমাস। অলুক তৎপুরুষ আমরা আগে শিখেছি। অলুক সমাস, অলুক সমাস কি মনে আছে? ব্যাস বাক্যে পূর্ব পদের বিভক্তি সমস্ত পদে থেকে যাবে। কিভাবে? দেখো, মামার বাড়ি এটা হচ্ছে সমস্ত পদ। ব্যাস বাক্য কি? মামার বাড়ি। পূর্বপদ কোনটা? মামার। মূল শব্দ কি? মামা। শেষে র বিভক্তি,
ওকে, বিভক্তি, এই বিভক্তিটা এখানে থেকে গেছে। পূর্বপদের বিভক্তি সমস্ত পদে থেকে গেলে তার নাম অলুক সমাস। এটা অলুক তৎপুরুষ কেমনে হইল? মামার বাড়ি বললে আমরা মামা বুঝি নাকি বাড়ি বুঝি? আমরা বাড়ি বুঝি। তার মানে পরপদ প্রধান কোন সমাস? তৎপুরুষ সমাসে বিভক্তি থেকে গেছে, তার নাম কি হবে? অলুক তৎপুরুষ সমাস। অলুক তৎপুরুষ সমাসে বিভক্তি লোপ পাবে না। আচ্ছা, আমরা এখন যাব বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস বোঝানোর সময় আমি একটা কথা বলি এরকম, যে দ্বন্দ্ব সমাসে মা বাবা দুইজনই প্রধান ছিল, আর বহুব্রীহি সমাসে মা বাবা কারো কথা না, ভিন্ন কোনো পদ প্রধান। এই জন্যে আমি একটা কথা বলি, বা ছেলেরা বা পুরুষরা বিয়ের আগে বাবা যা বলে তাই শোনে, মা যা বলে তাই শোনে। বিয়ের পরে কার কথা শোনে? বাপের কথাও শোনে না, মার কথাও শোনে না, পরের বাড়ির যে স্ত্রী, যে ওয়াইফ, তার কথা শোনে। তাহলে তৃতীয় কোনো ব্যক্তি তখন প্রধান হয়ে যায়, বাবা এবং মা অপ্রধান হয়ে যায়, কেউ প্রধান হয় না। এটাই হচ্ছে বহুব্রীহি সমাস। দেখো কিভাবে বহুব্রীহি, এই শব্দটাই আবার বহুব্রীহি সমাস দিয়ে গঠিত। কেমনে? বহু মানে হচ্ছে অনেক, আর ব্রীহি মানে হচ্ছে ধান। তাহলে পূর্বপদের অর্থ হচ্ছে অনেক, পরপদের অর্থ হচ্ছে ধান। বহুব্রীহি আছে যার, এই বহুব্রীহি মানে, এই বহুব্রীহি শব্দটার অর্থ হচ্ছে কৃষক। তাহলে সমস্ত পদটির অর্থ কৃষক, কিন্তু পূর্বপদের অর্থ অনেক, পরপদের অর্থ ধান। পূর্বপদ পরপদ কোনটির অর্থ না বুঝিয়ে তৃতীয় অর্থ দিয়েছে, তৃতীয় পদ প্রদান হয়েছে, তাহলে এই সমাসের নাম কি? বহুব্রীহি সমাস। তাহলে বহুব্রীহি সমাসে কোন পদ প্রধান? বহুব্রীহি সমাসে তৃতীয় পদ প্রধান। বহুব্রীহি সমাসে ব্যাস বাক্যে কি থাকে? যার, যাহার, এগুলা থাকে। কোন সমাসে? বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাসে কিছু প্রকার আছে, 8 প্রকার। এই 8 প্রকার কয়টা প্রকার এটা ইম্পর্টেন্ট। এর মধ্যে ব্যতিহার বহুব্রীহি, সংখ্যাবাচক বহুব্রীহি, এগুলো আমরা দেখব। এরপর অলুক বহুব্রীহি, এগুলো আমরা দেখব। তবে বহুব্রীহির প্রকার ভেদে থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সমাসের নাম, এটা বহুব্রীহি সমাস চিনতে পারা। তবে আমরা সবগুলো একটু দেখি। সমানাধিকরণ বহুব্রীহি, সমানাধিকরণে একটা বিশেষণ থাকবে, একটা বিশেষ্য থাকবে। যেরকম নীলকণ্ঠ, কণ্ঠ হচ্ছে বিশেষ্য আর নীল হচ্ছে বিশেষণ। তাহলে সমস্ত পদের একটা বিশেষণ একটা বিশেষ্য হলে সমানাধিকরণ। দুইটাই যদি বিশেষ্য হয় তাহলে ব্যাধিকরণ। যেন 80 আর 20, 20 তো 20 বিশেষ্য, আর 80 মানে হচ্ছে দাঁত, তাহলে দুইটাই বিশেষ্য, এটা হইলে ব্যাধিকরণ। ব্যতিহার, ব্যতিহার জিনিসটা কি? ক্রিয়ার পারস্পরিকতা হলে ব্যতিহার হয়, ক্রিয়ার পারস্পরিকতা হলে ব্যতিহার হয়। এখন ক্রিয়ার পারস্পরিকতা মানে কি? ক্রিয়ার পারস্পরিকতা মানে একটা ক্রিয়া একাধিক কর্তা করছে এমন বোঝালে সেটাকে বলা হয় ক্রিয়ার পারস্পরিকতা। দেখো মেয়েদের মারামারি যদি হয়, হাতে লাঠি টাঠি থাকলেও মেয়েরা দেখবা মারামারি করতে এক পর্যায়ে গিয়ে চুল ধরে টানাটানি করে। মেয়েদের এই মারামারিকে বলা হয় চুলাচুলি। ক্রিয়া একটা, চুল ধরে টানাটানি করছে একাধিক মেয়ে, একাধিক কর্তা। এই চুলে চুলে যে লড়াই তাকে বলা হয় চুলাচুলি। কানে কানে কথা, একটা ক্রিয়া করছে একাধিক কর্তা। হাতাহাতি, হাতে হাতের লড়াই একাধিক কর্তা করছে। এরকম হাতাহাতি, কানাকানি, চুলাচুলি, মারামারি, লাঠালাঠি, এই সবগুলোকে বলা হবে ব্যতিহার বহুব্রীহি সমাস। মাঝখানের পদ যদি লোপ পায় সেটাকে বলা হবে মধ্যপদলোপী। বিড়াল চোখের ন্যায় যে চোখ যে নারীর, বিড়াল চোখী, তার বিড়াল আর চোখ ছাড়া এই পদগুলো লোপ পেয়েছে, বিড়াল আর চোখ ছাড়া এই পদগুলো লোপ পেয়েছে। মাঝখানের পদ লোপ পেলে তাকে বলা হবে মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। আচ্ছা, এখানে একটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, এটা এখানে মধ্যপদলোপী কর্মধারা হবে না, এটা অলুক বহুব্রীহি হবে। কেমনে দেখো, মাথায় পাগড়ি যার, ব্যাস বাক্যে যার আছে, বহুব্রীহি সমাসে থাকে। মাথায় পাগড়ি, এটা হচ্ছে সমস্ত পদ। পূর্বপদ কোনটা? মাথায়। পরপদ কোনটা? পাগড়ি। অন্তস্থ বিভক্তি, এই বিভক্তি থেকে গেছে কিনা? বিভক্তি থেকে যাওয়ার নাম অলুক। এখন এটা বহুব্রীহি কেমনে হইল? মাথা মানে মাথা, পাগড়ি মানে জানি আমরা টুপি, কিন্তু মাথায় পাগড়ি এই শব্দটির অর্থ হচ্ছে বর। মাথায় পাগড়ি শব্দটির অর্থ হচ্ছে বর। তাহলে পূর্বপদ পরপদ কোনোটা না বুঝে তৃতীয় অর্থ দিয়েছে বহুব্রীহি, বিভক্তি থেকে গেছে, তার নাম হচ্ছে অলুক বহুব্রীহি। ঠিক এভাবে বিভক্তি থেকে যাওয়া সমাসের নাম অলুক বহুব্রীহি। যে বহুব্রীহি সমাসে পূর্বে না থাকে, না, নেই, নেই এগুলো থাকলে তাকে বলা হয় নন বহুব্রীহি সমাস। এর পাশে দেখো প্রত্যয়ন্ত বহুব্রীহি। এই তিনটা প্রত্যয় যে বহুব্রীহি সমাসের শেষে থাকবে, একদিকে চোখ যার এক চোখা আ আছে, ঘরের দিকে মুখ যার ও আছে, এই প্রত্যয় তিনটা শেষে থাকলে তার নাম প্রত্যয়ন্ত বহুব্রীহি। সংখ্যাবাচক বহুব্রীহি, সংখ্যা থাকবে পূর্বে। দেখো
সে মানে তিন, তিন তার আছে যে যন্ত্রে তাকে বলা হয় সেতার। সেতার একটা বাদ্যযন্ত্র, তাহলে এটা তৃতীয় পদ বোঝানো, তৃতীয় অর্থ দেওয়ার কারণে এটা বহুব্রীহি হয়েছে। আর পূর্বে সে বা তিন আছে, পূর্বে সংখ্যা এবং ব্যাস বাক্যে যে বা যার থাকলো, শব্দটি যারা তৃতীয় অর্থ বোঝায় তাহলে সেটার নাম হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি। চৌ মানে চার, সংখ্যা আছে, চাল যে ঘরের, চৌচালা। চৌচালা বললে এমন একটা ঘর বোঝায় যার চারটা চাল আছে, তাইলে এটা চারটা চালের ঘর বোঝায়। পূর্বে সংখ্যা পরপদ আছে কিন্তু তৃতীয় অর্থ দিয়েছে, তৃতীয় অর্থ দিলে তার নাম বহুব্রীহি। যে বহুব্রীহি সমাসের পূর্বে সংখ্যা থাকবে তাকে বলা হবে সংখ্যাবাচক বহুব্রীহি। আচ্ছা, এরপরে আমরা সব সমাস শিখেছি, এখন অপ্রধান দুইটা সমাস শিখবো। প্রথমে শিখবো নিত্য সমাস। নিত্য সমাস চেনার জন্য এই দুইটা পয়েন্ট ভালো করে খেয়াল করলে হবে। এ ব্যাস বাক্য হয় না, এর কোনো ব্যাস বাক্য হবে না, মানে সমস্ত পদটাও যেরকম নিত্য আবদ্ধ, ব্যাস বাক্যটাও এরকম নিত্য আবদ্ধ। কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়। আমরা যদি ব্যাস বাক্য করতে যাই তাহলে আমাকে বাইরের পদের সাহায্য লাগবে। কীরকম দেখো, আমি বলেছি আমি, তুমি, সে, এর মধ্যে সব আছে। দেশান্তর অন্য দেশ, তাহলে দেশান্তর, দেশ যে অন্তর, এইভাবে আমরা ব্যাস বাক্য করতে পারবো না। অন্য দেশ, বাইরের পদের সাহায্য লাগছে। এটাও যেরকম ছোট এটাও সেরকম ছোট, এরকম হইলে তার নাম নিত্য সমাস। দর্শন মাত্র, কেবল দর্শন, তাহলে ব্যাস বাক্য ছোট থাকবে, সমস্ত পদও ছোট থাকবে, বাইরের শব্দের সাহায্য ছাড়া ব্যাস বাক্য করা যাবে না, তার নাম নিত্য সমাস। মনে রাখার নিয়ম, বেশ কিছু শব্দ আছে। আমরা 92 জন কালসাপের কবলে পড়লাম, এখানে কালসাপ 92, আমরা সবগুলো নিত্য সমাস। পদের শেষে যদি মাত্র থাকে এটা নিত্য সমাস হয়, খুবই কমন, এটা মনে রাখতে হবে। পদের শেষে মাত্র থাকলে নিত্য সমাস হয়, এরকম নাম মাত্র, দর্শন মাত্র, তন্মাত্র, চাহিবা মাত্র। কিন্তু অতিমাত্র এটা ঠিক দেখবা, আবার অতিমাত্র, মাত্রাকে অতিক্রান্ত, এটা কিন্তু অব্যয়ভাব সমাস, এটা নিত্য সমাস না। পদের শেষে যদি অন্তর থাকে, পদের শেষে অন্তর থাকলে সেটাও নিত্য সমাস হয়। দেশান্তর, যুগান্তর, কালান্তর, গ্রামান্তর, বাক্যান্তর, মতান্তর সব। কিন্তু তেপান্তর আবার নিত্য সমাস না। তেপান্তরের ব্যাস বাক্য কি? তিন প্রান্তের সমাহার, সমাহার আছে, পূর্বে সংখ্যা আছে, এটা আবার দ্বিগু সমাস। তাহলে শেষে মাত্র থাকলেই নিত্য, শেষে অন্তর থাকলেই নিত্য, কিন্তু অতিমাত্র আর তেপান্তর এই দুইটা ভিন্ন। এখন অপ্রধান সমাসের আর একটা জিনিসে যাব আমরা, প্রাদি সমাস। প্র, প্রতি, পরি, অনু, কু, উত, আর দুইটা আছে, কু আর উত। এই উপসর্গ যদি ব্যাস বাক্যের পূর্বে থাকে, সমস্ত পদে খুঁজে পাবা না, কিন্তু ব্যাস বাক্যের পূর্বে পাবা, সেটা হইলে তখন সেটা হবে প্রাদি সমাস। দেখো, প্রবচনের পূর্বে প্র আছে, অনুতাপের পূর্বে অনু আছে। ব্যাস বাক্য কি? প্র যে বচন। আমরা অব্যয়ভাব সমাসের পূর্বে এরকম অব্যয় পেয়েছিলাম, কিন্তু ব্যাস বাক্য করলে প্র যে বচন, অন্য কথা আসছিল কিন্তু এখানে প্র আছে। অনু যে তাপ, অনু আছে পূর্বে, তাহলে ব্যাস বাক্যে ওই অব্যয়টায় হুবহু থেকে যাবে, আবার সমস্ত পদের পূর্বে ওই অব্যয়টা থাকবে, এবং নির্দিষ্ট কয়েকটা উপসর্গ, সেগুলো আবার অব্যয়ভাব সমাসে তুমি পাবা না। প্র, প্রতি, পরি, অনু, কু আর উত, এই উপসর্গগুলো থাকলে সেটাকে প্রাদি সমাস বলে। আমরা সবগুলো সমাস শিখলাম। এখন সমাসের কিছু বিগত বছরের প্রশ্ন দেখি। হাট বাজার কোন অর্থে দ্বন্দ্ব? হাট বাজার, হাট এবং বাজার সমার্থ, একই রকম অর্থ দেয়। ব্যাস বাক্যের অপর নাম কি? ব্যাস বাক্যের অপর নাম বিগ্রহ বাক্য। পঙ্কজ কোন তৎপুরুষ সমাস নিষ্পন্ন? পঙ্কে জন্মে যা, পঙ্কজ এটা উপপদ তৎপুরুষ সমাস। উপমান কর্মদ্বারায় সমাস কোনটি? উপমান মানে শেষে বিশেষণ থাকবে। মুখচন্দ্র বিশেষ্য না। ক্রোধানল শেষে অনল আছে, বিশেষ্য এটা না। তুষার শুভ্র বিশেষণ, তাহলে উপমান। আর মন মাঝি শেষে বিশেষ্য, আগে মন আছে, ক্রোধ আছে আগে, অধরা, তাহলে এই দুইটা কিন্তু রূপক, আর তুষার শুভ্র উপমান। চিরসুখী এর ব্যাস বাক্য কি? চিরকাল ব্যাপিয়া সুখী, এটা দ্বিতীয় তৎপুরুষ, ব্যাপিয়া বা ব্যাপ্তি বোঝালে। কোনটি ঈষৎ অর্থে অব্যয়ভাব সমাস? আরক্তিম, ঈষৎ রক্তিম। স্মৃতিসৌধ কোন সমাস? স্মৃতি রক্ষার্থে যে সৌধ, মধ্যপদলোপী কর্মধারায়। কোনটি রূপক কর্মধারায় সমাসের উদাহরণ নয়? কোনটি রূপক না? দেখো, ক্রোধানলের ক্রোধ আছে অধরা, মনমাঝির মন আছে অধরা, বিষাদ সিন্ধুর বিষাদ আছে অধরা। তুষার শুভ্র বিশেষণ, এটা উপমান কর্মধারায় সমাস, এটা রূপক না, এই জন্য এটা উত্তর। মন গড়া কোন সমাস? মন দ্বারা গড়া, তৃতীয় তৎপুরুষ।
আশি-বিশ কোন বহুব্রী সমাসের উদাহরণ? আশি-বিশ ব্যাধিকরণ বহুব্রী, দুইটায় বিশেষ্য থাকলে তাকে বলা হয় ব্যাধিকরণ। হাসাহাসি, কানাকানি, লাথালাতি, মারামারি সব ব্যতি আর বহুব্রী সমাস। আচ্ছা, আমরা তাহলে সমাসের আলোচনা শেষ করলাম। আমরা এখন যাব মানব কল্যাণ প্রবন্ধের লেখক আবুল ফজলের লেখক পরিচিতি। বলেছি বোর্ড বইয়ে যতটুকু আছে অতটুকু পড়বে। এখানে কালার করে যেগুলো দেয়া আছে এগুলো ইম্পর্টেন্ট। বারবারই বলছি, লেখক বা কবি পরিচিতি থেকে ওই লেখক বা কবি যে ধরনের লেখা লিখতেন সেই জায়গাগুলো গুরুত্বপূর্ণ, ওনার সাহিত্যকর্ম গুরুত্বপূর্ণ, ওনার জন্মস্থান কোথায় জন্মগ্রহণ করেছেন। ছাত্র জীবনে উনি যুক্ত হন বুদ্ধির মুক্তি আন্দোলনে। আবুল ফজল বুদ্ধির মুক্তি আন্দোলনের একজন অন্যতম পথিকৃৎ ছিলেন। ওনার লেখায় আধুনিক সাম্প্রদায়িক জীবনবোধ, স্বদেশ ঐতিহ্যপ্রীতি, মানবতা, শুভবোধ তার লেখায় বিষয় ছিল। উপন্যাস, ওনার লেখা উপন্যাসগুলোর মধ্যে দেখো কিছু নাম। চৌচির এটা উপন্যাস, রাঙা প্রভাত এটা উপন্যাস। গল্প গ্রন্থের মধ্যে আছে, আমরা দেখতে পাই মাটির পৃথিবী এটা গল্প। মৃতের আত্মহত্যা এটা হচ্ছে গল্প গ্রন্থ। প্রবন্ধের মধ্যে সাহিত্য সংস্কৃতি সাধনা, সাহিত্য সংস্কৃতি জীবন, সমাজ সাহিত্য রাষ্ট্র, মানবতন্ত্র। এই যে মানব কল্যাণ প্রবন্ধ আমরা এখন পড়বো, এটা মানবতন্ত্র বন্ধ থেকে নেয়। 21 মানে মাথা মতো না করা, এগুলো হচ্ছে তার প্রবন্ধ গ্রন্থ। এরপর আছে দিনলিপি, রেখাচিত্র, দুর্দিনের দিনলিপি, এগুলো সব তার দিনলিপি। উনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন। আমরা আবুল ফজল এবং মানব কল্যাণ প্রবন্ধ পড়ব, আমরা গুরুত্বপূর্ণ জায়গাগুলো দেখাবো এবং অনেকগুলো প্রশ্ন সলভ করব আজকে। আবুল ফজলের লেখা রাঙা প্রভাত কোন জাতীয় রচনা? এটা উপন্যাস। আজকের স্লাইডে মানব কল্যাণ প্রবন্ধের যতগুলো কোশ্চেন আছে এইগুলো যদি পারি ভালো করে, আশা করা যায় এখান থেকে প্রশ্ন কমন আসবে, যদি প্রশ্ন হয় এখান থেকে। মাটির পৃথিবী এটা একটা গল্প গ্রন্থ। সাহিত্যকৃতির জন্য আবুল ফজল কোন পুরস্কার পেয়েছিলেন? উনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন। চৌচির কোন ধরনের রচনা? চৌচির একটা উপন্যাস। এরপর আমরা দেখি আবুল ফজলের পাঠ পরিচিতি এই মানব কল্যাণ প্রবন্ধের। মানব কল্যাণ এই প্রবন্ধটি যে বই থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে মানবতন্ত্র, এটা প্রবন্ধ গ্রন্থ, সেখান থেকে নেওয়া হয়েছে। এখানে লেখক মানব কল্যাণ এই ধারণাটা কি, সেটার গুরুত্ব কতটুকু সেই ব্যাপারে উনি চেষ্টা করেছেন। সাধারণভাবে অনেকে আমরা দুস্থ মানুষকে করুণাবশত দান খয়রাত করাকে মানব কল্যাণ মনে করি, কিন্তু লেখক মনে করেন এটাগুলো খুব সংকীর্ণ মনোভাব। আমাদের খুব ছোট লোকে, আমাদের মন ছোট, দান খয়রাত করেই মনে করি বিশাল করে ফেলছে। মানব কল্যাণ হলো কি? মানব কল্যাণ মানুষের সার্বিক মঙ্গলের প্রয়াস, এটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানব কল্যাণের লক্ষ্য সকল অবমাননাকর অবস্থা থেকে মর্যাদাপূর্ণ অবস্থায় মানুষের উত্তরণ। দেখো, আমি একজনকে দান করছি, আমি বড় কাজ করে ফেলেছি, বিষয়টা এরকম না। আমার চেষ্টা থাকতে হবে তার এই অবস্থাটা উচ্চতর আমার সমান হোক এবং সে ফিল করুক যে আমি এবং সে সমান। এই মর্যাদাপূর্ণ অবস্থায় যদি তুমি উন্নত করতে পারো তাইলে মানব কল্যাণ হবে। বারবার শুধু দান করে যাবা আর নিজে হাম্বিতাম্বি করবা আর তার অবস্থা সেরকম থাকবে, সে মানসিকভাবে ছোট হয়ে থাকবে, এটা মানব কল্যাণ না। লেখক মনে করেন যে মুক্তিবুদ্ধির সহায়তায় পরিকল্পনা মাফিক পথে কল্যাণময় পৃথিবী রচনা করা সম্ভব। তাহলে কল্যাণময় পৃথিবী রচনা করতে হলে কি কি লাগবে? মুক্তি বুদ্ধির সহায়তা। আমি চিন্তা করব যেভাবে, এটা মুক্ত হতে হবে, স্বাধীন হতে হবে। আমার এই চিন্তা চেতনার বাধা কেউ দিতে পারবে না। আর পরিকল্পনা মাফিক পথ, আমি যদি প্ল্যান করে আগাই তাইলে মানব কল্যাণময় পৃথিবী রচনা করা সম্ভব। মানব কল্যাণ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে রচিত? মানবতন্ত্র। মুক্তিবুদ্ধির সহায়তায় সুপরিকল্পিত পথে কোন পৃথিবী রচনা করা সম্ভব? কল্যাণময় পৃথিবী। মানব কল্যাণ কি? মানুষের সার্বিক মঙ্গলের প্রয়াস। অনেকে দুস্থ মানুষকে করুণাবশত দান খয়রাত করাকে মানব কল্যাণ বলে মনে করেন। কেন? তাদের মন ছোট, সংকীর্ণ মনোভাবের কারণে। মানব কল্যাণ প্রবন্ধের মূল কথা কি? নতুন দৃষ্টিকোণ থেকে সমস্যা মোকাবেলা? না। বিজ্ঞানের অভাবনীয় আবিষ্কার? না। মানব কল্যাণ ধারণাটির তাৎপর্য বিচার? না। মর্যাদাপূর্ণ অবস্থায় মানুষের উত্তরণ, এটা হচ্ছে মানব কল্যাণের মূল কথা প্রবন্ধের। সকল অবমাননাকর অবস্থান থেকে মর্যাদাপূর্ণ অবস্থায় মানুষের উত্তরণ ঘটানো কিভাবে সম্ভব? এটা দান খয়রাতের পরিমাণ বৃদ্ধির মাধ্যমে, সেবাধর্মী সংস্থার বৃদ্ধির মাধ্যমে, মানুষের সার্বিক মঙ্গল সাধনের মাধ্যমে না, পারস্পরিক সংযোগ ও সহযোগিতার মাধ্যমে। সংকীর্ণ মনোভাবের পরিচয় বলতে প্রাবন্ধিক কোনটিকে নির্দেশ করেছেন? সংকীর্ণ মানে ছোট, সেটা কি? করুণাবশত দান খয়রাতকে সংকীর্ণ বলেছেন। এখন আমরা মানব কল্যাণ প্রবন্ধের মূল জায়গাগুলো দেখি। মূল জায়গাগুলো এখানে চলতি কথায় মানব কল্যাণকে আমরা সস্তা আর মামুলি বলি। মামুলি একটা আরবি শব্দ, মামুলি একটু আরবি শব্দ। এটা মনুষ্যত্ববোধ আর মানব মর্যাদা যাতে ক্ষুণ্ণ হয়
উপরের হাত সবসময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ, এই কথা একটা বলেছে। দান বা ভিক্ষা গ্রহণকারীর এটা হচ্ছে দীনতা, দীনতা মানে হচ্ছে তার দারিদ্র, এটা হচ্ছে তার এটা কি বলে দৈন্য দশা, তার কমতি। সর্ব অবয়বে কিভাবে প্রতিফলিত হয় তার বিভৎস দৃশ্য কার নজর পড়েছে। আমরা এই জায়গাগুলো দেখছি, আমি টোটাল লাইন বাই লাইন একটু দেখাচ্ছি না, তোমরা যে জায়গাগুলো এখানে আন্ডারলাইন করা আছে এই জায়গাগুলো গুরুত্ব দিয়ে পড়বে। তবে আমরা প্রশ্ন সলভ করব, তাইলে প্রবন্ধটা টোটাল পড়া হয়ে যাবে। আমাদের প্রচলিত ধারণা আর চলতি কথায় কোন কথাটি আমরা সস্তার মামুলি মনে করি, কোন কথাটা কি মানব সংস্থার মানব করছি, এই যে লেখা আছে দেখো, চলতি কথায় মানব কল্যাণ এই কথাটিকে আমরা সস্তার মামুলি মনে করছি, তাহলে এটা উত্তর হবে মানব কল্যাণ। এক মুষ্টি ভিক্ষা দেওয়াকে আমরা মানব কল্যাণ মনে করি কেন? এক মুষ্টি সামান্য একটু ভিক্ষা দিলাম, এটা আমরা মানব কল্যাণ মনে করি কারণ আমাদের উপলব্ধিহীনতার কারণে আমরা আসলে বুঝি না, আমাদের বুঝতে পারা রিয়েলাইজেশনের অভাব আছে। তাই কোন কাজ মনুষ্যত্ববোধ ও মানব মর্যাদাকে ক্ষুণ্ণ করে? কোন কাজটা মনুষ্যত্ব হিসেবে এবং মানব মর্যাদাকে নিচু করে? কোন কাজ? ভিক্ষা প্রদান করা, অন্যকে সাহায্য সহযোগিতা করা, এটা তো পজিটিভ কাজ, এটা উত্তর হইতেছে না। অপরের ব্যথায় ব্যথিত হওয়া, না। মানব সেবায় নিয়োজিত হওয়া, না। ভিক্ষা প্রদান করা মনুষ্যত্ববোধ ও মানব মর্যাদাকে ক্ষুণ্ণ করে। ভিক্ষা গ্রহণকারীর দীনতা কোথায় প্রতিফলিত হয়? সর্ব অবয়বে প্রতিফলিত হয়। ভিক্ষা গ্রহণকারীর দীনতার প্রতিফলিত অবস্থাকে লেখক কি বলে অভিহিত করেছেন? এখানে বলেছেন বিভৎস। মনুষ্যত্ব আর মানব মর্যাদার দিক থেকে অনুগ্রহকারী আর অনুগৃহীতের মধ্যে পার্থক্য কেমন? পার্থক্য হচ্ছে আকাশ পাতাল। কোনটি জাতির যৌথ জীবন আর যৌথ চেতনার প্রতীক? এটা হচ্ছে রাষ্ট্র জাতির যৌথ জীবন, যৌথ চেতনার প্রতীক। পরের অংশটাকে দেখছি যে জাতিকে যদি আত্মমর্যাদা সম্পন্ন করে তোলা ও রাষ্ট্রের একটা বৃহত্তর দায়িত্ব, জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন করা। হাত পাতা আর চাটুকারিতাকে যদি আমরা প্রশ্রয় দিই তাহলে আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক আমরা তৈরি করতে পারবো না। যদি হাত পাতাকে চাটুকারিতাকে প্রশ্রয় দিই, অন্য দেশের দিকে তাকায় থাকবো, অন্য দেশকে তেল মারবো, তাইলে আমাদের দেশ চলবে, এটা হইলে আমাদের দেশটাও আগাতে পারবে না, নাগরিকও আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক তৈরি হবে না। মনুষ্যত্বের অবমাননা যে ক্রিয়াকর্মের অবশ্যম্ভাবী পরিণতি। মনুষ্যত্বের অবমাননা কি? ওই যে দান খয়রাত বা দয়া করণ অবশ্যবর্তী হয়ে যায়, তুমি দান করো, সেটা। মানব কল্যাণের উৎস কি? সোর্সটা কি? মানব কল্যাণ কোত্থেকে আসে? মানুষের মর্যাদাবোধ বৃদ্ধি আর মানবিক চেতনা বিকাশের মধ্যেই আমরা পাবো। নবীকে আমরা জানি একখানি কোড়ালের কথা বলেছেন, কোড়াল কিনে দিয়েছিলেন সাহায্য জীবিকা অবলম্বনের জন্য, ওই জীবিকাও রোজগার করো। তিনি লোকটিতে শুধু স্বাবলম্বনের পথ দেখেন নাই, রাসূলের একটা কথা এখানে নিয়ে এসেছেন আবুল ফজল, উনি একখানা কুড়াল দিয়েছেন যে তুমি কাজ করে খাও। এটাতে উনি ওই লোকটাকে শুধু স্বাবলম্বন শেখাননি, মর্যাদাবান কীভাবে হওয়া যায় সেটাও শিখিয়েছেন। আমরা এখন দেখি প্রশ্ন এই অংশের। মানব কল্যাণ প্রবন্ধ অনুসারে রাষ্ট্রের বৃহত্তর দায়িত্ব কোনটি? অর্থনৈতিক প্রবৃদ্ধি, জাতীয় রপ্তানি, জাতির আত্মমর্যাদা সম্পন্ন করে তোলা, এটা হচ্ছে রাষ্ট্রের বৃহত্তর দায়িত্ব। কখন রাষ্ট্র আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক সৃষ্টি করতে ব্যর্থ হবে? যখন চাটুকারিতাকে প্রশ্রয় দিবে, যখন হাত পাতা আর চাটুকারিতাকে প্রশ্রয় দিবে। মানব কল্যাণের উৎস মানুষের মর্যাদাবোধ বৃদ্ধি আর মানবিক চেতনা বিকাশের মধ্যে নিহত। কেন? এই যে দেখো, মনুষ্যত্বের অবমাননা যে ক্রিয়াকলাপের অবশ্যম্ভাবী পরিণতি, তাকে কিছুতেই মানব কল্যাণ অভিহিত করা যায় না। মানব কল্যাণের উৎস মানুষের মর্যাদাবোধ বৃদ্ধি আর মানবিক চেতনা বিকাশের মধ্যে নিহত, এটা তাহলে আমরা বিকাশের মধ্যে নিহত কেন? অর্থনৈতিক মুক্তি, মনুষ্যত্ববোধ অর্জন, মানবতা অর্জন, মানুষের প্রকৃতি মনুষ্যত্ববোধ অর্জন সম্ভব হয় বলে। করোনার বশবর্তী হয়ে দান খয়রাতের অবশ্যম্ভাবী পরিণতি কি? অবশ্যম্ভাবী পরিণতি হচ্ছে মনুষ্যত্বের অবমাননা। মানুষকে মানুষ হিসাবে দেখতে হবে, মানবিক বৃত্তি বিকাশের পথেই বেড়ে উঠতে হবে। আমরা যদি একজন মানুষকে মানুষ হিসেবে দেখতে পারি তাহলে আমাদের মানুষ হিসেবে যত বৈশিষ্ট্য আল্লাহ সৃষ্টিকর্তা দিয়ে পাঠিয়েছেন সেটা বৃদ্ধি পাবে। মানব কল্যাণের প্রাথমিক সোপান হচ্ছে এর ক্ষেত্রটা রচনা করা, এর অ্যাসপেক্ট বা এই পরিবেশ তৈরি করা, এটা হচ্ছে মানব কল্যাণের প্রথম স্টেজ। আমরা সমাজ আর সেই সোপান রচনা কে করবে? সমাজ আর রাষ্ট্র। সমাজ আর রাষ্ট্রের সাথে আর একটা জিনিস দায়িত্ব পালন করবে, সেটা হচ্ছে পরিবার। মানুষের ভবিষ্যৎ জীবনের সূচনা কোথায় হয়? পরিবারেই হয়। একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে দেখো, মানব কল্যাণ স্বয়ম্ভূ মানে যে নিজেই তৈরি করতে পারে, নিজেই করতে পারে, বিচ্ছিন্ন সম্পর্ক রহিত হতে পারে না।
মানব কল্যাণ নিজে নিজে হবে না, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, হঠাৎ করে হবে। এটা সম্পর্ক রহিত না, একটার সাথে আরেকটা সম্পর্কযুক্ত। রহিত মানে না থাকা। তেমনি তার কল্যাণ ও সামগ্রিক সমাজের ভালো মন্দের সাথে সম্পর্কিত। এখানে একটা শব্দ ব্যবহার করা হয়েছে বাহাবা, এটা একটা অব্যয় শব্দ এবং এটা ফার্সি অব্যয়। আমরা এখন মানুষ কি হিসাবে বেড়ে উঠতে হবে, মানুষকে মানুষ হিসেবে বেড়ে উঠতে হবে। মানুষকে কোন পথে বেড়ে উঠতে হবে? অর্থনৈতিক সমৃদ্ধি আনয়নের পথে, মানবিক বৃত্তি বিকাশের পথে, সামাজিক মূল্যবোধ বিকাশের পথে, রাজনৈতিক চেতনায় মানবিক বৃত্তি বিকাশের পথে বেড়ে উঠতে হবে। মানব কল্যাণের প্রাথমিক স্বপন রচনার দায়িত্বটা কার? তিনটা: সমাজ, রাষ্ট্র আর পরিবার। এখানে আমরা তিনটা জিনিস দেখেছি, সমাজ, রাষ্ট্র আর পরিবার। তাহলে এখন দেখি পরিবার, সমাজ আর রাষ্ট্র। লেখকের মতে মানব কল্যাণ কি হতে পারে না? স্বয়ম্ভু হতে পারে না। স্বয়ম্ভু বানানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি মানুষের কল্যাণ কিসের সাথে সম্পর্কিত? সমাজের ভালো মন্দের সাথে। কথা হচ্ছে মানুষের মনুষ্যত্বকে বাদ দিয়ে, আমরা যদি মানুষের মনুষ্যত্বকে না গুরুত্ব দিয়ে শুধু তার অস্তিত্ব, মনে করেন এক জায়গায় অনেক লোক হইল, অনেক লোক এসে আমি দান খরচ করতেছি, বিশাল লাইন দিচ্ছে, আমি দেখাচ্ছি যে কতজন মানুষকে আমি শুধু দান করছি, এইটা দিয়ে আসলে মানব কল্যাণ কোনো ফলপ্রসূ হইতে পারবে না। লোক কতজন আসছে এটা বড় কথা না, তার মানসিক মর্যাদা, তাকে আমি মানুষ হিসেবে দেখছি কিনা, মনুষ্যত্ব বোধ আমার ভিতরে আছে কিনা, তার কষ্ট, সে যে অভাবে আছে সেই কষ্টটা আমি অনুভব করতে পারছি কিনা, তাইলে সেটা হবে মানব কল্যাণ। এখন বলছে এরকম দৃশ্যকে আমরা চোখের সামনে দেখি না, আমরা ফেসবুকে দেখি, করোনার মধ্যে দেখেছি। এই কুৎসিত দৃশ্য দেখার জন্য আমাদেরকে বেশি দূরে যাইতে হবে না, আমাদের আশেপাশে আমরা দেখব। মানব কল্যাণ বলতে আমরা প্রধানত কি বুঝি? প্রধানত অন্তরায়। মানব কল্যাণের জন্য মানব কল্যাণ, এই যেটাকে আমরা মানব কল্যাণ বলছি, এটার বাধা হিসেবে আমরা প্রথমে দেখি রাষ্ট্র, জাতি, সম্প্রদায় এবং গোষ্ঠীগত চেতনা। আমরা রাষ্ট্র যেভাবে চিন্তা করি, আমরা মানুষ হিসেবে যেটা চিন্তা করি, আমাদের ওই চিন্তা যেটা ঢুকেই আছে, ওটাই হচ্ছে আমাদের মানব কল্যাণের প্রধান অন্তরায়। আমরা বিভক্তিকরণের মধ্যে দিয়ে আছি। বিভক্তিকরণের মনোভাব দিয়ে কখনো মানুষের কারোর কল্যাণ করা যায় না। তাহলে কিভাবে যাবে? সমতা আর সহযোগ সহযোগিতার মাধ্যমেই মানব কল্যাণ করা যাবে। সত্যিকার মানব কল্যাণ হচ্ছে মহৎ চিন্তা ভাবনার ফসল। আমি যদি সত্যিকারে মানব কল্যাণ করতে চাই, তাহলে মহৎ চিন্তা থেকেই সেটা আসবে, সেটা রেজাল্ট। বাংলাদেশের মহৎ প্রতিভারা সবাই মানবিক চিন্তা আর আদর্শের উত্তরাধিকারী রেখে গেছেন। তার মানে আমাদের গ্রেট পিপুল যারা বাংলাদেশে সার্ভ করে গেছেন, যারা বড় বড় মানুষ, সবাই তার পরবর্তী প্রজন্ম অথবা লেখালেখি বা কিছুর মাধ্যমে এগুলোর আদর্শ উত্তরাধিকার রেখে গেছেন মানবিক চিন্তা। কিন্তু সেটাকে আমরা প্রয়োগ করতে পারছি না। যেরকম এখানে মহৎ লোক বলতে বিদ্যাপতি, চণ্ডীদাস, লালন প্রমুখের কথা বলেছে। আধুনিককালে রবীন্দ্রনাথ, নজরুলের কথা আমরা জানি। এরা সবাই কি ছিল? মানবিক চেতনার উদাত্ত কণ্ঠস্বর ছিল। তারা তাদের সাহিত্যকর্মে লেখায় মানবিকতাকে, মনুষ্যত্বকে গুরুত্ব দিয়ে লিখে গেছেন। বঙ্কিমচন্দ্রের একটা অবিস্মরণীয় সাহিত্যিক উক্তি আছে, কপালকুণ্ডল উপন্যাসের উক্তি এটা, তুমি অধম তাই বলে আমি উত্তম হইব না কেন, তুমি খারাপ হইতে পারো তারপরে তাই বলে আমি ভালো হব না কেন। এইগুলো হচ্ছে গভীর মূল্যবোধেরই উচ্চারণ। এগুলো থেকে আমাদের ভিতরে মূল্যবোধের খুব গভীরতা তৈরি হয়। এখান থেকে আমরা প্রশ্ন দেখি, মানুষের মনুষ্যত্বকে বাদ দিয়ে স্রেফ তার জৈব অস্তিত্বের প্রতি সহানুভূতিশীল মানব কল্যাণ কি হতে পারে না? এটা ফলপ্রসূ হবে না, তার রেজাল্ট ভালো হবে না। মানব কল্যাণের কোন রূপ দেখার জন্য দূর দূরান্তে যাওয়ার প্রয়োজন নেই? এই কুৎসিত রূপ দেখার জন্যে। বর্তমানে রাষ্ট্র, জাতি, সম্প্রদায়, গোষ্ঠীগত চেতনা মানুষকে কি করে? মানুষকে বিভক্ত করে। সত্যিকার মানব কল্যাণ কিসের ফসল? মহৎ চিন্তা ভাবনার ফসল। বাংলাদেশের মহৎ প্রতিভারা সবাই কিসের উত্তরাধিকার রেখে গেছেন? মানবিক চিন্তা ও আদর্শের উত্তরাধিকার রেখে গেছেন। তুমি অধম তাই বলে আমি উত্তম হইব না কেন, এই অবিস্মরণীয় সাহিত্যিক উক্তিটি কার? এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডল উপন্যাসের। রবীন্দ্রনাথ এই প্রসঙ্গে একটা কথা বলেছেন, রিলেশনশিপ ইজ দ্য ফান্ডামেন্টাল ট্রুথ অফ দ্য ওয়ার্ল্ড অফ অ্যাপিয়ারেন্স। রবীন্দ্রনাথ এই কথাটি বলেছেন, উনি হিবার্ট বক্তৃতায় এই কথাটা বলেছেন। অন্তর্জগতের বাইরে যে জগৎকে আমরা অহরহ দেখতে পাই, অহরহ একটা বিসর্গ সন্ধিসাধিত শব্দ, এটাকে ভাঙলে পাবো অহ, বিসর্গ অহ। মৌলিক সত্য, পারস্পরিক সংযোগ সহযোগিতা। আমরা এর বাইরে যেটা দেখি, পারস্পরিক সংযোগ সহযোগিতা, এটাকেই বলা হয় রিলেশনশিপ, যেটা রবীন্দ্রনাথ বলেছেন। এই সংযোগ সম্পর্কের মাধ্যমে যদি অভাব ঘটে, তাহলে মানব কল্যাণ থাকবে না, স্রেফ
কি হবে, এটা দেয়া নেওয়ার সম্পর্ক হয়ে যাবে। আমি কাউকে সাহায্য করছি, কাউকে কোনো কিছু দিয়ে সাহায্য করছি, হেল্প করছি, দান করছি, এটা দেয়া নেয় হয়ে যাবে যদি এটা আমি মনে না করি যে আমি ওকে সাহায্য করছি, ওর কাছ থেকে আমি কোনো না কোনোভাবে সাহায্য পাচ্ছি। এই পারস্পরিক সাহায্য সহযোগিতা না ভাবলে এটা স্রেফ দেয়া নেওয়া হয়ে যাবে। মানব কল্যাণ অলৌকিক না, এটা অবাস্তব কিছু না, এটা এক জাগতিক মানব ধর্ম। এটা পৃথিবীতে মানুষের সাথে মানুষের যে সম্পর্কের যে ধর্ম, সেটাকেই বলা হচ্ছে মানব কল্যাণ। এই মানব মর্যাদার একটা নাম বলেছে হিউম্যান ডিগনিটি। হিউম্যান ডিগনিটির সাথে মানব কল্যাণের সম্পর্ক অবিচ্ছেদ্য, মানে বিচ্ছেদ হবে না এমন, খুবই ওয়েল কানেক্টেড। এরপরে বলা হয়েছে রেড ক্রস, এই যে বিভিন্ন সেবাধর্মী সংস্থা আছে, এসব বৃদ্ধি কি আমরা, লেখক বলতেছে এসব বাড়তেছে অনেক, তার মানে কি মানব কল্যাণ বাড়তেছে? না, লেখক বলতেছে এগুলো হচ্ছে মানব অপমান। দেখো, মানুষকে বিপদের মধ্যে রেখে, বিপদের মধ্যে ফেলে আবার বড় বড় সংস্থা করে তাদেরকে সাহায্য করা, এদেরকে ছোট করে দেখানো, দেখো হ্যাঁ ওরা না খেয়ে মারা যাইতেছে বা সাহায্য করা, আসলে তো এটা মানব কল্যাণ হইল না, এটা মানব অপমান হইতেছে। রিলেশনশিপ ইজ দ্য ফান্ডামেন্টাল ট্রুথ অফ দ্য ওয়ার্ল্ড অফ হ্যাপিনেস, উক্তিটি কার? এটা রবীন্দ্রনাথ ঠাকুরের। অন্তর্জগতের বাইরে যে জগৎকে আমরা অহরহ দেখতে পাই, তার মৌলিক সত্য কি? পারস্পরিক সংযোগ সহযোগিতা, পারস্পরিক ভেদ বুদ্ধি, পারস্পরিক সহমর্মিতা, পারস্পরিক বৈষম্য জ্ঞান, এটা সংযোগ সহযোগিতা। হিউম্যান ডিগনিটি বলতে লেখক কোনটি বুঝিয়েছেন? মানব মর্যাদাকে বুঝিয়েছেন। মানব কল্যাণ মানব অপমানে পরিণত হয় কিভাবে? কিভাবে হবে? নিজের কর্মদোষে না। মানব কল্যাণ মানব অপমানে পরিণত হবে রেড ক্রসের মতো সেবাধর্মী সংস্থা বৃদ্ধি পাইলে। কালের বিবর্তনে এখন আমরা ট্রাইব বা গোষ্ঠীবদ্ধ না, মানে লেখক বলার চেষ্টা করছে যে আমরা ছোট্ট একটা গোষ্ঠী, ছোট্ট একটা কিছু মানুষ এখানে বাস করছি, বিষয়টা এরকম না। আমরা এখন বৃহত্তর মানবতার অংশ, মানে টোটাল গ্লোবালাইজেশনের যুগে আমরা এখন সবাই একসাথে একটা পরিবারের মতো সারা বিশ্বের মানুষ। এই জন্য গো অফ হিউম্যানিটি, মানে আমি যদি মানব মর্যাদাকে নিয়ে হিউম্যানিটির জন্য কাজ করতে চাই, সেটা কোনো বিচ্ছিন্ন একটা দেশ বা একটা রাষ্ট্র করলো এরকম না, বিক্ষিপ্তভাবে করা যাবে না, খণ্ডিতভাবে দেখা বা করা, এটা সুযোগ নাই। ভেতরে মানুষের মধ্যে রয়েছে এক অসীম ও অনন্ত সম্ভাবনার বীজ। মানুষের মধ্যে অসীম, যার সীমা নেই, অনন্ত মানে অনেক বেশি সম্ভাবনার, মানে মানুষের ভিতরে কাজ করার বা মানুষের জন্য কাজ করার অনেক ক্ষেত্র বা সুযোগ আছে। এখানে অস্তিত্ববাদ নিয়ে একটা কথা বলা হয়েছে। অস্তিত্ববাদ, যেটাকে ইংরেজিতে বলা হয় এক্সিস্টেন্সিয়ালিজম, যার মূল কথা হচ্ছে ব্যক্তি মানুষের অস্তিত্বকে স্বীকৃতি। প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক মানুষের যে একটা অস্তিত্ব আছে, সমাজে তার একটা অবস্থান আছে, তার অ্যাকনলেজমেন্টটা হতে হবে, তাকে গুরুত্ব দিতে হবে যে সমাজের সেও একটা পার্ট। এটাই হচ্ছে অস্তিত্ববাদ। বল প্রয়োগ কিংবা সামরিক শাসন দিয়ে মানুষকে তাবেদার আর চাটুকর বানাতে পারা যায় না, প্রতিষ্ঠা করা যায় না মানব মর্যাদার আসনে। জোর করে আমি মানুষকে মর্যাদা দিচ্ছি, কথা বলতে না দিয়ে, সুযোগ না দিয়ে, এটা হতে পারে না। সামাজিক পরিণতি আছে, সব কর্মের একটা ব্যক্তিগত সম্পর্ক শুধু না, সব কাজেরই একটা সমাজে তার একটা রেজাল্ট দেখা যায়, অর্থাৎ সোশ্যাল কনসিকুয়েন্স আছে এটা, এবং সেটা অবিচ্ছিন্ন। এই সত্যটা অনেক সময় ভুলে থাকা হয়, বিশেষত যখন দৃষ্টি থাকে ঊর্ধ্ব দিকে। আমরা যখন উপরের দিকে দৃষ্টি দিই, উপরেই শুধু দেখি, যখন আমরা পরকালের কথায় ভাবি, তখন এটা নাই যে আমরা প্রত্যেকটা কাজে যে সমাজে একটা রেজাল্ট পাবো, এটা আমরা ভুলে যাই। আমরা বর্তমানে কিসের অংশ? আমরা বৃহত্তর মানবতার অংশ। অস্তিত্ববাদের মূল কথা কি? অস্তিত্ববাদের মূল কথা হচ্ছে ব্যক্তি মানুষের অস্তিত্বকে স্বীকৃতি দান করা। অস্তিত্ববাদের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এক্সিস্টেন্সিয়ালিজম, শেষেরটা এখানে বানান ভুল আছে। সব রকম মানব কল্যাণ কর্মেরই কি রয়েছে? সামাজিক পরিণতি রয়েছে, সব রকম, এটা দুইবার আসছে। আমরা যদি শুধু সদিচ্ছা করলাম, আমার মনে খুব ইচ্ছা হইলো ভালো কিছু করার, এই সদিচ্ছা দিয়ে হবে না, সাধিত হবে না। আমাদের কাজে নেমে পড়তে হবে, অথবা আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। আমরা সমস্যার মোকাবেলা করতে হবে নতুন দৃষ্টিকোণ থেকে, নতুন নতুন স্টাইলে সমস্যার মোকাবেলা করতে হবে। এবং সে পদ্ধতিতে কি থাকতে হবে? বৈজ্ঞানিক পদ্ধতি হতে হবে, রেশনাল এবং সুবুদ্ধির নিতে হতে হবে। আমরা সবার প্রতি সম্মান ঠিক রেখে এবং সুন্দর বুদ্ধি দিয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে যদি আগাই, তাহলে হবে। এই মোকাবেলা করতে হবে সাহস আর বুদ্ধিমত্তা দিয়ে, ঝামেলা যদি আসে। আমাদের বিশ্বাস, মুক্তিযুদ্ধের সহায়তায় সুপরিকল্পিত পথে কল্যাণময় পৃথিবী রচনা করা সম্ভব। এই বাক্যটা খুবই ইম্পর্টেন্ট। স্রেফ কি দ্বারা মানব কল্যাণ সাধিত হয় না? সদিচ্ছা দ্বারা। সমস্যার মোকাবেলা করতে হবে কিভাবে? নতুন দৃষ্টিকোণ থেকে। মুক্তিযুদ্ধের সহায়তায় সুপরিকল্পিত পথে কেমন পৃথিবী রচনা করা সম্ভব? কল্যাণময় পৃথিবী রচনা করা সম্ভব। জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন করে তোলা কার দায়িত্ব? রাষ্ট্রের দায়িত্ব। নিচের হাত দ্বারা কোনটি বোঝায়?
নিচের হাত, যে হাতটা দান গ্রহণ করে, নিচের হাত দ্বারা সম্মানীয় আত্মমর্যাদাহীন। দান বা ভিক্ষা গ্রহণকারীর মাঝে কোনটি প্রতিফলিত হয়? দীনতা। মনুষ্যত্ব আর মানব মর্যাদার দিক থেকে অনুগ্রহকারী আর অনুগ্রহিতের পার্থক্য আকাশ পাতাল। কোনটি জাতির যৌথ জীবন আর যৌথ চেতনার প্রতীক? রাষ্ট্র। এখন আমরা পড়ব তাহারই পরে মানে সুফিয়া কামালের লেখা। আমরা জানি এটা একটা মানুষের ব্যক্তিক জীবনের শোকের একটা ঘটনা। প্রকৃতিতে বসন্ত আসলে কবি বসন্তকে বরণ করে নেওয়ার জন্য কবিতা গান রচনা করেন, কিন্তু এবার উনি পাচ্ছেন না, কারণ ওনার স্বামীকে উনি হারিয়েছেন। সেই স্বামীকে হারানোর কষ্ট উনি সরাসরি বলতে না পেরে উনি বলছেন যে শীত যে চলে গেছে, শীতের রিক্ততার কথাই আমার মনে পড়ছে, বসন্তের কথা আমি মনে করতে পারছি না। এরকম একটা কবিতা সুফিয়া কামালের পৈতৃক নিবাস কুমিল্লায় একবার এসেছে। সুফিয়া কামালের উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে সাজের মায়া, মায়া কাজল, কেয়ার কাটা, উদাত্ত পৃথিবী। আমরা বলেছি জন্মস্থান আর সাহিত্য পরিচিতি, জন্ম মৃত্যু সাল গুরুত্বপূর্ণ না। সুফিয়া কামালের পৈতৃক নিবাস কুমিল্লায় এটা দেখবা এসেছে, বেশ কয়েকবার এসেছে। এই কবিতাটি মাসিক মোহাম্মদী নামক একটা পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল। এখানে প্রকৃতি আর মানব মনের সম্পর্ক, প্রকৃতির সাথে মানুষের মনের যে একটা সম্পর্ক আছে সেই সম্পর্ক এখানে তুলে ধরা হয়েছে। সাধারণভাবে প্রকৃতির সৌন্দর্য, প্রকৃতির বাইরের রূপটা মানুষের মনের উপরে প্রভাব ফেলে। ঠিক সেরকম বসন্ত প্রকৃতির অপরূপ সৌন্দর্য কবি মনকে আনন্দ জাগাবে, তিনি তাকে ছন্দ সুরে ফুটিয়ে তুলবেন। কবি ভক্ত যারা আমরা কবিতার জন্য আশা করি, তারা তো সেটাই প্রত্যাশা করি। কিন্তু কবি যদি কোনোভাবে শোকে আচ্ছন্ন থাকেন, বেদনায় ভরা থাকেন, তার সমস্ত সৌন্দর্য প্রকৃতি সামনে আসলেও তার সেটা ভালো লাগবে না। এই কবিতায় কবির ব্যক্তি জীবনের দুঃখময় ঘটনার ছায়াপথ ঘটেছে। পার্সোনালি স্বামীকে হারিয়ে উনি প্রকৃতির সৌন্দর্যকে গ্রহণ করতে পারছেন না। ব্যক্তি জীবনের দুঃখের ঘটনার ছায়া আমরা এই কবিতায় দেখতে পাই। ওনার উৎসাহদাতা স্বামী সৈয়দ নেয়াল হোসেন মারা যাওয়াতে এই কাহিনীটা ঘটে। কাব্য সাধনার বেলায় গিয়ে কবি রিক্ততার হাহাকারে বসে আছেন স্বামী হারিয়ে। এই জন্য কবিতাকে আচ্ছন্ন করে রেখেছে বিষাদময় রিক্ততার সুর। কবিকে ওই বিষাদের রিক্ততা, হারানো শূন্যতার যে সুর তাকে ঘিরে রেখেছে। কবি উদাসীন হয়ে আছেন, যদিও বসন্ত এসেছে। তার অন্তর জুড়ে রিক্ত শীতের করুণ বিদায়ের ঘটনা, মূলত স্বামী হারানোর বেদনা। এই কবিতার সব থেকে লক্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে এর নাটকীয়তা, গঠন রীতি, স্ট্রাকচারটা কেমন। এই কবিতার স্ট্রাকচারে আমরা দেখতে পাই যে কবির ভক্তরা কবিকে প্রশ্ন করছে। এই স্ট্রাকচারকে বলা হয় সংলাপ নির্ভর রচনা। এই হচ্ছে এই কবিতার পাঠ পরিচিতি। আমরা এখন কবিতাটি বিশ্লেষণ করি। আসলে বলেছে কি, কবি ভক্তরা কবিকে বলছে, হে কবি নীরব কেন, আপনি চুপচাপ বসে আছেন কেন? ফাগুন মাস তো এসে গেছে, ফাগুন তো এসেছে ধরায়। বসন্তে বরিয়া মানে বসন্তকে বরণ করে তুলে লোবে মানে নিবে, নাকি তব বন্দনায়, তব মানে তোমার, বন্দনা মানে প্রশংসায়। কবি ভক্তরা বলছে, বসন্তকে বন্দনা করে তোমার কবিতায় তুমি কি নিবে না? কহিল সে স্নিগ্ধ আঁকি তুলে। এই পর্যন্ত কবির ভক্তরা বলতেছে। তখন উৎসুক চাহনি, কি বলতেছে কবি ভক্তরা, একটু চোখটা খুলে মেলে তাকায় দেখছে। স্নিগ্ধ আঁকি বলতে উৎসুক চাহনি। বলতেছে দক্ষিণ গোয়ার গেছে কি, দক্ষিণ দিক থেকে কি বাতাস আসা শুরু করেছে? বাতাবি নেবুতে কি ফুল ফুটেছে? আমের মুকুল কি দেখা যাচ্ছে? দক্ষিণা মানে দক্ষিণ দিকে সমীর মানে বাতাস, দক্ষিণা বাতাস ওই আমের মুকুলে আর নেবুর ফুলের গন্ধে হয়েছে অধীর আকুল। মানে আমের মুকুল আর নেবু ফুলের গন্ধে কি দক্ষিণ দিকের বাতাস ভরে গেছে? তারা কি আকৃষ্ট হয়ে আছে? এখনো দেখনি তুমি কহিলাম, কবি ভক্ত বলতেছে, এখনো দেখনি তুমি, কেন কবি আজ এমন উন্মনা? তুমি উদাসীন হয়ে আছো কেন আজকে এরকম? কোথা তব মানে তোমার নবপুষ্প সাজ, নতুন পুষ্পের মাধ্যমে নবপুষ্প সাজ মানে বসন্তে নতুন পুষ্প ফুল ফুটছে, সেটাকে সাদরে গ্রহণ করে নেয়। আর সেই সাজসজ্জা তোমার আজকে কোথায়? কইল সে সুদূরে চাহিয়া। প্রথমে চোখ তুলে তাকাইছে ইন্টারেস্টেড হয়ে, এরপরে দূরের দিকে তাকায়, এরকম উদাসীনভাবে তাকায়। অলখের পাথার বাইয়া, দূর সাগর সমুদ্রের অনেক দূরের দিকে তাকিয়ে তরিতার এসেছে কি? বসন্তের তরি মানে আগমন কি হয়েছে? এখানে তরি আসা মানে আগমন ঘটা। বেজেছে কি আগমনী গান? বসন্তে আসলে যে আগমনী গান, একটা প্রকৃতির পরিবর্তন হয়, সেটা কি হচ্ছে? ডেকেছে কি সে আমারে? শুনি নাই রাখিনি সন্ধান। সে কি আমাকে ডাকছে? বসন্ত যে আসছে আমি শুনিনি, আমি কোনো খবরই রাখি না। মনে রাখবা, তাহারই পরে মানে কবিতার যত জায়গায় নাই, নি, না আছে, এই সবগুলো হচ্ছে ক্রিয়া বিশেষণ।
তাহারেই পড়ে মনে কবিতার সকল না নি নাই হচ্ছে ক্রিয়া বিশেষণ। তাহারে পড়ে মনে কবিতার সকল না নি নাই ক্রিয়া বিশেষণ। কহিলা মানে কবির ভক্তরা বলছে, ও গো কবি রচিয়া লহনা আজ গীতি, রচনা করো না, লেখো না, লিখে নাও না আজকে গীতি, গান রচনা করো না। বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি, বসন্তকে প্রশংসা করা তোমার কণ্ঠে শুনি, এ মিনতি আমি অনুরোধ করছি। কহিল সে মৃদু মধুসুরে, দূরের দিকে তাকায়, এবার ক্ষীণ কণ্ঠে আস্তে আস্তে ধীরে ধীরে বলছে, নাই হলো না হোক এবার, এবার নাই না হলো, প্রত্যেক বাড়িতে আমি বসন্তকে বন্দনা করি। আমারে গাহিতে গান বসন্তরে আনিতে বলিয়া, বসন্তকে বন্দনা করে আনতে আমি না হয় এবার গান গাইলামই না। রহিনী সে ভুলে নিত, এসেছে তো ফাগুন সরিয়া, আমি গান না গাইলে সে তো ঠিকই চলে আইছে, ফাগুনকে ফলো করে ফাগুন মাসে আসার সাথে সাথে সে তো ঠিকই চলে আসছে। কহিলাম মানে কবি ভক্তরা বলছে, ও গো কবি অভিমান করেছো কি তাই, এই যে তোমাকে না বলে চলে আসছে এই জন্য কি তুমি অভিমান করেছো? যদিও সে এসেছে তবু তুমি তারে করিলা বৃথায়, বসন্ত তোমাকে না বলে চলে আসছে ফাগুনকে স্মরণ করে, ঠিক আছে, তাই বলে তুমি তাকে বৃথা করে দিবে এইসব প্রকৃতির এই পুষ্পসজ্জাকে? কহিল সে পরম হেলায়, এতক্ষণ পরে সে কথা বললো মুখ তুলে চোখ তুলে, খুব ইগনোর করে অবহেলা স্বরে, পরম হেলা করে, বৃথা কেন, ফাগুন বেলায় আসছে, বৃথা হয়ে যাবে কেন? ফুল কি ফোটেনি শাকে, শাখায় কি দেখো কোনো ফুল ফোটে নাই? পুষ্পারতি লভেনি কি ঋতুরাজন, ঋতুরাজ বসন্ত কি পুষ্পারতি দিয়ে পুষ্পের মালা দিয়ে বসন্তকে কি প্রকৃতি বন্দনা করে নেয় নাই, সাদরে গ্রহণ করে নেয় নাই? মাধবী কুড়ির বুকে কি গন্ধ নাকি, মাধবী ফুলের বুকে তুমি কি গন্ধ দেখতে পাচ্ছ না? করে নাই অর্ঘ্য বিরোচন, এখানে বিচরণ হবে না, অর্ঘ্য বিরোচন, সে কি মহামূল্যবান পুরস্কার উপহার দিয়ে গ্রহণ করে নেয় নাই? হোক, তবু বসন্তের প্রতি কেন এই তীব্র বিমুখতা? এটা আবার বলতেছে কবি ভক্ত। কবি ভক্ত বলতেছে, ঠিক আছে সবই হচ্ছে প্রকৃতিতে, কিন্তু বসন্তের প্রতি তোমার এরকম বিমুখতা কেন, বসন্তের প্রতি কোনো আগ্রহ কেন নেই? কহিলাম উপেক্ষায় ঋতুরাজে কেন কবি তুমি দাও ব্যথা? কবি ভক্তরা আবার বলতেছে, ঋতুরাজকে উপেক্ষা করে বন্দনা না করে তুমি এরকম কষ্ট দিচ্ছ কেন? কহিল সে কাছে সরে আসে, এবার কবি ভক্তের কাছে সরে এসে কবি বলছে, কুহেলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী। কুহেলি কুয়াশা, উত্তরিতলে মানে কুয়াশার চাদরের নিচে মাঘের সন্ন্যাসী। আমরা জানি শীত যখন আসে কুয়াশা থাকে প্রকৃতিতে, কুয়াশার চাদর দিয়ে মুখ ঢেকে মাঘের সন্ন্যাসী মানে শীতকাল গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে। শীতকাল যখন চলে যায় তখন প্রকৃতির পাতা গাছের পাতা সব ঝরে যায়। তো বলছে এরকম কুয়াশার চাদর দিয়ে শীতকাল খুব দূরে চলে গেছে রিক্ত হস্তে, খালি হাতে, তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। বলছে যে শীতকাল চলে গেছে প্রকৃতিকে শূন্য করে, ওই শীতের কথা আমার মনে পড়ছে, বসন্তের প্রতি আগ্রহ আমার নেই। মূলত স্বামী মারা গেছে ওই কষ্ট, কবির মনের এই কষ্ট, বলছে আমার মনে আসলে কষ্টে ভরা, আমি এবার আর বসন্তকে বন্দনা করে কবিতা লিখতে পারছি না। এখানে কিছু ব্যাকরণ আছে, নীরব নিযুক্ত রব, এটা সন্ধি দিয়ে গঠিত। ফাগুন শব্দটা আসছে ফাল্গুন থেকে, দিগন্ত দিকযুক্ত অন্ত, দক্ষিণা শব্দটা দক্ষিণ যুক্ত প্রত্যয় সাধিত, অলোক শব্দটা আসছে অলক্ষ্য থেকে। কুহিলি উত্তরিতলে এটা হবে মাঘের সন্ন্যাসী। কবিতাটিতে স্নিগ্ধ আঁকিতে বলতে কি বোঝায়? এটা হবে উৎসুক চাহনি। এই প্রশ্ন নিয়ে তোমাদের বিভিন্ন কথা থাকতে পারে, কিন্তু এক্সাক্ট উত্তর হবে উৎসুক চাহনি। তাহারই পরে মানে কবিতাটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? মাসিক মোহাম্মদী পত্রিকায়। বসন্তের প্রতি কবি বিমুখ কেন? কারণ রিক্ত শীতের বিদায়কে কবি ভুলতে পারছেন না। সুফিয়া কামালের পৈতৃক নিবাস কোথায়? কুমিল্লা। কবিতায় ব্যবহৃত পুষ্পারতি এই শব্দটি গঠিত হয়েছে পুষ্পযুক্ত আরতি, তার মানে সন্ধি যুগে। মাধবী শব্দের অর্থ কি? মাধবী শব্দের অর্থ হচ্ছে বাসন্তী ফুল। এখনো দেখনি তুমি, এখানে নি হচ্ছে ক্রিয়া বিশেষণ বলেছি। তাহারই পরে মনে কবিতার সকল না নি নাই হচ্ছে ক্রিয়া বিশেষণ। কুড়ি শব্দের বিবর্তিত রূপ, মানে কুড়ি শব্দ আসছে কোরক থেকে। তাহারই পরে মানে কবিতাটি স্তবক সংখ্যা, এখানে স্তবক মানে কবিতার পার্ট আছে 5, এটা গুরুত্বপূর্ণ কম। গঠন রীতির দিক থেকে তাহারই পরে মানে সংলাপ নির্ভর। দিগন্তের পথে চলে গিয়েছে কে? মাঘের সন্ন্যাসী। কত সালে প্রকাশিত? 1935। কোন ছন্দে রচিত? এটা অক্ষরবৃত্ত ছন্দে রচিত। এইটাই ছিল আজকের ক্লাস। তোমাদের সবার প্রতি শুভকামনা থাকলো। তোমরা বাংলার প্রস্তুতি যেভাবে নিয়ে যাচ্ছ সেভাবে এগিয়ে যাও, সামনে নিশ্চিত কোনো ভালো ভবিষ্যৎ তোমাদের জন্য অপেক্ষা করছে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।